হ্যাঁ, সবাইকে স্বাগতম। ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আহ, দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আমরা 5 মিনিট পরে শুরু করবো। ওকে, ঠিক আছে দাদা। সবাই সাথেই থাকেন, আমরা একটু ওয়েট করতেছি পার্টিসিপেন্ট বাড়ার জন্য। অ্যাটেন্ডি বাড়ছে আস্তে আস্তে, এই জন্য আমরা একটু ওয়েট করি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো যারা আসছেন অনলাইনে, সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। আমরা একটু অ্যাটেন্ডি বাড়ার জন্য একটু ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দিব। শুরুতে কয়েকটা প্রশ্ন নিয়ে ওদের উত্তর দিতে থাকে। সেটা করা যায়। আপনারা যারা কথা বলতে চান একটু হ্যান্ড রেইজ করেন, আমরা একজন বা দুইজনের সাথে একটু কথা বলবো। হ্যান্ড রেইজ করতে পারেন আপনারা। আব্দুর রহিম ভাই, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আব্দুর রহিম ভাই, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আব্দুর রহমান ভাই, প্রশ্ন করতে পারেন। ও আচ্ছা, আমার প্রশ্ন হলো যে রিটেনে রিটেনে আমি কোন সাবজেক্ট গুলাকে বেশি গুরুত্ব দিলে মানে অন্য ক্যান্ডিডেট থেকে আগায় থাকতে পারবো, মানে কোন সাবজেক্ট গুলো আমাকে সার্টেন মার্ক দেবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, আজকে এই বিষয়গুলাই সেমিনারে আলোচনা করা হবে। আপনি যে প্রশ্নটা করেছেন এগুলা নিয়েই আজকে আলোচনা করা হবে। হ্যাঁ, সমস্যা নেই, মানে অবশ্যই যে ভাই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। যে সাবজেক্ট গুলোতে যেন আমি পরিশ্রম দিলে যেতে ফুল মার্কটাই আসে, এখানে যেন মানে মার্ক কমতি না হয় আমার, বা পরিশ্রম যাতে সেখানে কোনো লস না হয়। হ্যাঁ হ্যাঁ, সেগুলো আজকের ওরিয়েন্টেশন অ্যাকচুয়ালি এগুলাই বেশি বলা হবে, যে আপনি কোন কোন সাবজেক্ট গুলাই কতটুকু গুরুত্ব দিলে মানে বেশি গুরুত্ব দিবেন, কোনটা কম গুরুত্ব দিবেন, সে সম্পর্কে আলোচনা করা হবে আজকে সেমিনারটা। ভাই এখনই শুরু করবেন, আমরা এখনই শুরু করে দেবো।
ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা এখন শুরু করবো। আমি একটু ইয়েটা ঠিক করে শুরু করছি। আচ্ছা, আলী হাসান ভাই একটা প্রশ্ন করেছেন, পেইড ক্লাসের রুটিন কবে পাবেন? পেইড ক্লাসের রুটিন আমরা খুব শীঘ্রই পাবলিশ করে দিব, পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আমাকে আশা করি শোনা যাচ্ছে। তো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। সবাইকে উত্তরণের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। মূলত প্রিলিড পরে আমরা রিটেনের এটাই প্রথম ক্লাস উত্তরণে। তো রিটেনের ব্যাপারটা আমরা একটু কাস্টমাইজড করে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে, যে রিটেনের কোন বিষয়গুলো আসলে গুরুত্ব বেশি দিতে হবে, বা কোন বিষয়গুলো নিয়ে আপনার অধিক মনোযোগী হতে হবে, এই বিষয়গুলো থাকবে। আর ওভারঅল একটা বড় ধারণা থাকবে আসলে রিটেন পরীক্ষাটা কিভাবে দেওয়া যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করব, এবং ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে, পরীক্ষা কিভাবে নেওয়া হবে, আপনার পরীক্ষাতে পার্টিসিপেট কিভাবে করবেন, সবকিছুই আসলে আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। সবার প্রথমে আমাদের আসলে যেটা মানে আমাদের চিন্তা ভাবনা যেটা আমরা করি আর কি, যে আপনাকে প্রথমে শুরু করতে হবে, মানে আপনার সাকসেস যেটা, আপনি যদি এখানে পৌঁছাতে চান, এটা যদি হয় আপনার সাকসেস পয়েন্ট, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে হাঁটি হাঁটি পা পা করে শুরু করতে হবে। তো এই শুরু করাটা একটা কঠিন চ্যালেঞ্জ, এটা আমরা সবাই মানি, হিউজ চ্যালেঞ্জ। কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ হলো আপনার এই জিনিসটা কন্টিনিউ করে সামনে এগিয়ে যাওয়া। তো শুরু করাটা একটা বড় চ্যালেঞ্জ, আর সামনে যে এগিয়ে যাওয়া এটা কিন্তু একটা অভ্যাস। তো আপনাদেরকে আমি আজকে দুইটা অনুরোধ করবো। একটা হলো প্রথম যে চ্যালেঞ্জটা, যে কোনো কিছু শুরু করে দেওয়া, এটা তো অবশ্যই করতে হবে, যে প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। শুরু করার পরে এই শুরুর কন্টিনিউটা রেগুলার রাখতে হবে, মানে প্রতিদিন স্টাডি করা বা ম্যাটেরিয়ালস কালেক্ট করা, বা প্রতিদিন লিখা, প্রতিদিন ডাটা কালেক্ট করা, সংবাদপত্র পড়া, এই জিনিসটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। যখন অভ্যাসের মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন এই প্রিপারেশনটা কিছুটা আনন্দের মনে হবে। আর রিটেন প্রিপারেশনের জন্য যদি আমি বলি, রিটেন প্রিপারেশনটা একটা দীর্ঘ সময় ধরে নিতে হয়, এবং এই দীর্ঘ সময়ের মধ্যে অবশ্যই আপনাকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। তো এই সবগুলো বিষয় রিটেনের সময় অবশ্যই মাথায় রাখবেন। তো এই চিন্তা ভাবনা থেকে আমরা স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা হলো 10 দিনের একটা ফ্রি কোর্স, এবং পুরোটাই লিখিতর উপরে। লিখিত পরীক্ষায় বিষয়গুলো কিভাবে স্টাডি করতে হবে, কিভাবে ম্যাটেরিয়ালস কে গুছাতে হবে, এবং ফাইনাল পরীক্ষায় কিভাবে ডেলিভার করতে হবে, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব এই প্রথম 10 দিনের মধ্যে একটা হিন্টস দেওয়ার জন্য। তো এই 10 দিনের মধ্যে আপনারা ক্লাস যেমন করতে পারবেন, ক্লাসে তো অবশ্যই আপনাদেরকে অনেক কিছু বলে দেওয়া হবে, সাথে পরীক্ষাও দিতে পারবেন। তো প্রিলিমিনারির ক্ষেত্রে না হয় জিনিসটা আমরা বুঝতে পারি, যে প্রিলিমিনারিতে তো জাস্ট একটা অবজেক্টিভে দাগ দিলেই হয়ে যায়, এবং এটা ওয়েবসাইটে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। রিটেনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় চ্যালেঞ্জ এখানে উঠতে ফেলেছি, যে রিটেনের পরীক্ষাটা লিখিত পরীক্ষা যেভাবে দেন, আপনারা একই রকম ভাবে পরীক্ষা দিতে পারবেন, এবং সেটা বাসায় বসেই দিতে পারবেন। যেহেতু এখনো মহামারী চলছে এবং প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে, এখনো পর্যন্ত সরকারের কোনো নির্দেশনা নেই, আমাদেরকে আসলে বাসায় থাকতে হবে। তো আপনাদের প্রিপারেশন হ্যাম্পার না করে আপনারা বাসায় থেকে লিখিত পরীক্ষা দিতে পারবেন, এবং সেই পরীক্ষাটা জাজমেন্ট বা টিচার যারা আছে তারা আপনাদেরকে পর্যাপ্ত কোটেশন করে দিবেন, যে কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে আর ইমপ্রুভ করা প্রয়োজন, এবং কিরকম নাম্বার আপনি পেতে যাচ্ছেন, এবং কতটুকু পালে আপনি ভালো পজিশনে চলে যাবেন, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো শুরুতেই আগে আমি একটু আপনাদের কাছ থেকে জেনে নেই, যে আপনারা ইতিমধ্যে কে কে উত্তরণের সাথে যুক্ত আছেন। একটা ছোট্ট পোল কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া হয়েছে। এই পোল কোয়েশ্চেনটা আপনারা আনসার করলে আমরা আসলে বুঝতে পারবো যে আপনারা ইতিমধ্যে উত্তরণের সাথে যুক্ত ছিলেন কিনা। যারা যুক্ত ছিলেন তারা তো ইতিমধ্যে জানেন যে উত্তরণের সিস্টেম গুলো কিরকম, ক্লাস কিভাবে হয়, ক্লাসের পরে পিডিএফ গুলো দেয়া বা বইগুলো দেয়া, সবগুলো সম্পর্কে আপনারা পরিচিত আছেন। আহ, এবং কন্টিনিউ পরীক্ষাটা যে রেগুলার নেওয়া হয় এটাও আপনারা জানেন।
আমি দেখছি ছোট্ট একটা পার্সেন্টেজ এখনো আছে যারা আসলে উত্তরণের সাথে যুক্ত ছিলেন না। আমি আপনাদেরকে বিশেষ করে স্বাগত জানাবো, এবং আমি আশা করবো যে উত্তরণের সাথে আপনাদের যে যাত্রাটা হবে এটা অবশ্যই একটা সুন্দর যাত্রা হবে, এটা আমি মন থেকে বিশ্বাস করি, কারণ এখানে সিস্টেমেটিক ভাবে সবকিছুই খুব ভালো। আচ্ছা, আর সাথে সাথে আমি একটু আপনাদের কাছ থেকেও জেনে নিতে চাই আর কি, যে যারা ইতিমধ্যে উত্তরণের কোর্সটা করেছেন, তো কোর্সটা করার পর আপনাদের আসলে ফিলিংসটা কি, আপনাদের আহ, যে এগুলো আপনাদের কেমন লাগছে, এটা আপনি চাইলে চ্যাট বক্স আমাকে জানাতে পারেন। তো এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই বলতে পারেন। কোনো কিছু যদি ইমপ্রুভ করার থাকে সেটাও আমাকে বলতে পারেন যে ভাই এই সমস্যাগুলো ছিল, এগুলো সলভ করে দিতে পারলে ভালো হয়। অথবা যদি কোনো অংশ ভালো লাগে যেটা আমরা আবারও কন্টিনিউ করব, সেটাও করতে পারেন। আর আরেকটা প্রশ্নের উত্তর চ্যাট বক্সে আমি একটু আপনাদের কাছে আশা করবো, সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষা কেমন হয়েছে, কত পেতে পারেন? অনেকেই কাটমার্কের কথা বলতেছেন। কাটমার্ক আসলে এটা ডিসাইড করার আহ, সম্ভব না আর কি আমাদের পক্ষে। আমরা জাস্ট আইডিয়া করতে পারি, এটা লাস্টের দিকে আমি চেষ্টা করবো 2-3 মিনিট কথা বলার জন্য। বাট এখানে অনেকেই নাম্বার লিখেছেন যারা 95, 96, 97, এগুলো তো ভালো নাম্বার। কিন্তু যারা 110-15 পেয়ে গেছেন তারা তো ডেফিনেটলি খুবই ভালো, এটা বড় সময় ধরে প্রিপারেশন নিচ্ছে। তো তারপর কত হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব না, বাট আমি যেটা বলবো, যেহেতু আপনারা ইতিমধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে রিটেনের জন্য প্রিপারেশন শুরু করেছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনাদের আসলে আলটিমেট টার্গেট হলো গভর্নমেন্ট জব গুলো। তো গভর্নমেন্ট জবের জন্য একটা রিটেন প্রিপারেশন নিয়ে নিলে আপনার আসলে পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা বলতেছেন যে প্রিলি করবো নাকি রিটেন করবো, কনফিউশন আছে, তাহলে আমরা বলবো ডেফিনেটলি আপনি রিটেনের পড়াটা পড়ে। আপনি যদি একবার রিটেনের পড়াটা পড়ে ফেলেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি যতগুলো পরীক্ষায় দেন না কেন তুলনামূলক আপনার কাছে সহজ মনে হবে। এবং আপনি ডেফিনেটলি একটা প্রিলি দিয়ে তো আর ক্যাডার হতে পারবেন না, এটা সবার ক্ষেত্রে সত্য। আপনাকে মিনিমাম 2টা প্রিলি দিতে হবে এবং 2টা রিটেন দিতে হবে। তো আপনার একটা ভালো রিটেনের প্রিপারেশন যদি থাকে, তারপরে যে প্রিলিটা আপনাকে দিতে হবে সেটা অনেকটাই ইজি মনে হবে, এটা একদম ট্রাস্ট মি। আপনার একটা সলিড ফাউন্ডেশন যদি রিটেনে হয়ে যায়, তারপরের প্রিলিটা আসলে নতুন ভাবে খুব বেশি পড়া লাগবে না, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওই প্র্যাকটিসটা করলেই পরের প্রিলিটা উচ্চতা হবে। তো আমার সাজেশন এটাই থাকবে, অবশ্যই অবশ্যই রিটেনের কোর্সটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে করবেন, কারণ আপনার পরবর্তী পরীক্ষাটা অবশ্যই রিটেনই হবে, প্রিলি না, প্রিলিটা আরো বড় হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা ফুল রিটেনের প্রিপারেশন নিয়ে নেন, আহ, এরপরে কোনো পরীক্ষাতে আসলে আটকাবেন না। তো যারা রেজিস্ট্রেশন করেছেন এবং আমার সাথে কানেক্টেড আছেন, তাদের জন্য তো অবশ্যই কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, এবং যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে বলবো রেজিস্ট্রেশন করে ফেলুন, একেবারে ফ্রি রেজিস্ট্রেশন। আপনাদের রিটেন সম্পর্কে একটা জিস্ট আইডিয়া দেওয়ার জন্য এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের ক্লাস টাইম এবং এক্সামের সময়টা দেয়া আছে, আমি একটু ছোট করে যদি নোট করি। সাধারণত ক্লাস টাইম আমরা 7টার দিকে রাখি। আর সামনে যেহেতু আমাদের পবিত্র রমজান মাস আসতেছে, রমজান মাসের ক্ষেত্রে একটু খুলে রাখবেন। রমজান মাসে কিন্তু ক্লাস টাইম হলো 3টা 30, অর্থাৎ কালকে থেকে ক্লাস যদি শুরু হয় কালকে 7টা বাজেই হবে, কিন্তু রমজান মাসে ক্লাস হবে 3:30 বাজে। রমজানের পরে যখন ফুল কোর্স শুরু হয়ে যাবে, তখন কিন্তু ক্লাসটা আবার 7টা বাজে চলে যাবে। আর এক্সামের সময় তো বুঝতে পারতেছেন, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা, এর মধ্যে যে কোনো সময় আপনারা পরীক্ষাটা দিতে পারবেন, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা। আবারও বলে রাখি, এটা যেহেতু লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষা দিতে কিন্তু একটু সময় লাগে। তো প্রিলিমিনারিতে যেমন 15 বা 20 মিনিট, আপনারা জানতেন যে প্রিলিমিনারিতে 15 বা 20 মিনিটের পরীক্ষা হয়। তো এটা দেওয়াটা অনেকটা ইজিয়ার, বা যে কোনো জায়গায় বসে তাকায় দিয়ে দিলেন। লিখিতর ক্ষেত্রে কিন্তু এমন না, লিখিত ক্ষেত্রে মিনিমাম আমরা 40 মিনিটের পরীক্ষা নিব, 40 থেকে 1 ঘন্টা। এক্স্যাক্টলি আপনাকে বাসায় বসে হাতে লিখে দেন ছবি তুলে আপলোড করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখাই দিব। তো আমার আমার আসলে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো মতো নিবেন, ভালো জায়গায় বসবেন, কোশ্চেন দেখে লিখবেন, দেন আপলোড করবেন। এবং এটা যদি একটা দীর্ঘ সময় ধরে 4-5 মাস ধরে আপনি করতে পারেন, আপনি একদম নির্দ্বিধায় আমি বলে দিতে পারি আপনি লিখিত ভালো করতে পারবেন। কারণ প্রিলির পরে লিখিত পরীক্ষাটা একদম 180 ডিগ্রি চেঞ্জ।
প্রিলিতে পরীক্ষা দিতে যতটুকু কষ্ট হয়, লিখিততে তার মিনিমাম 1000 গুণ বেশি কষ্ট হয়। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। একটু সিলেবাস গুলো বলে দেই। 5টা ক্লাস হবে। 5টা ক্লাসের মধ্যে বিষয়াবলী বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা ছিল, আমরা একটার উপর ক্লাস নিব, এবং সিমিলার আলোচনা হবে। বাংলাদেশ বিষয়াবলী ক্লাসটা করলে আপনি মোটামুটি আন্তর্জাতিক সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যাবেন, কারণ কিছু প্রশ্ন থাকে যেগুলো কমন আনসার করা যায়। তারপর ইংরেজি খুবই ভাইটাল। মূলত বিসিএস পরীক্ষায়, লিখিত পরীক্ষায় সবচেয়ে টার্নিং পয়েন্ট বলা যায় ইংরেজি। আপনি যদি ইংরেজিতে একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারেন, ভালো নাম্বার ক্যারি করতে পারেন, আপনি মোটামুটি 70 to 80% স্টুডেন্টকে কাট করে উপরে চলে যেতে পারবেন। তো ইংরেজির উপর সবসময় ফোকাসটা বেশি থাকবে। আর ইংরেজি ভালো করার একটাই উপায়, অনলি একটা উপায় আপনি ভালো করতে পারবেন, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো করতে পারবেন ইংরেজির উপরে। তো এই প্র্যাকটিসটা কি কোথায় কোথায় দিবেন? একটা হলো ট্রান্সলেশন, এই জিনিসটা খুব ভালো মতো করতে হবে। আর একটা হলো ওয়ার্ড। আপনি যত বেশি শব্দ জানবেন, শুধু আসলে মুখে জানা না, লিখতে হবে। যত বেশি শব্দ জানবেন এবং লিখতে পারবেন, এবং আপনার ট্রান্সলেশন যত সুন্দর হবে, তত বেশি নাম্বার আপনি ইংরেজিতে পাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, ইংরেজি যে পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষাটা হবে, সেটা কিন্তু 4 ঘন্টার পরীক্ষা। বিসিএস এর কথা বলছি। সেই 4 ঘন্টা পরীক্ষা লেখার জন্য পর্যাপ্ত ইংরেজি শব্দ আপনি জানেন কিনা, সেটা কিন্তু একটা বড় বিষয়। সো ইংলিশের উপর একটা বড় ফোকাস অবশ্যই দিতে হবে। আর তার বাইরে গাণিতিক যুক্তির উপর একটা ক্লাস হবে। এর মধ্যে চেষ্টা করবো আমরা মানসিক দক্ষতার সামান্য টাচ দেওয়ার, যদিও মানসিক দক্ষতা ক্লাসটা এখানে হবে না। বাংলা এবং বাংলা সাহিত্য, বিজ্ঞান এবং প্রযুক্তি। তো বিজ্ঞান এবং প্রযুক্তি নেওয়ার একটা বড় কারণ আছে। আমি যদি একটা বিসিএস এর অভিজ্ঞতা আপনাকে বলি, 38তম বিসিএস পরীক্ষায় আমার মনে আছে যে 100 নাম্বারের একটা পরীক্ষা হয় 3 ঘন্টা। এই 100 নাম্বারে প্রায় আমি 72টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, 72। তো 100 নাম্বারের জন্য 72টা প্রশ্ন লেখা, ইটস আ হিউজ জব। সময় কিন্তু সেই 3 ঘন্টা। তো আপনাকে এত ফাস্ট প্রশ্ন লিখতে হবে, এবং অল্প কথার মধ্যে প্রশ্ন লিখে পরেরটাতে চলে যেতে হবে। অর্থাৎ এমন হতে পারে যে আপনাকে একটা প্রশ্ন দিল, যার মার্ক হলো 2, আপনার হয়তো যে 2 নাম্বারের একটা প্রশ্ন, বাট বেসিক্যালি এই 2 নাম্বারের মধ্যে দেখবেন একটা লেজ আছে, যে এটা কি জিনিস বলেন, এটা কত প্রকার, এরকম বললো, বা এর ব্যবহার কি হবে, এবং মানব জীবনের গুরুত্ব কি। তো এরকম 4টা 5টা পয়েন্ট দিয়ে আপনাকে 2 নাম্বারের জন্য একটা প্রশ্ন দিবে। দেখেন প্রশ্নটা করতে আপনার 1 মিনিট লেগে যাচ্ছে। তো এই বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো কত ফাস্ট আপনি আনসার করতে পারেন, কম কথায় বেশি উত্তর দেওয়া। এটা হলো বিজ্ঞানের জন্য চ্যালেঞ্জ। তো আমরা চেষ্টা করবো চ্যালেঞ্জটাকে কিভাবে আপনাদের কাছে সহজ করে দেওয়া যায়, এটা একটা আমাদের চেষ্টা থাকবে। লাইভ এক্সামের সময় এবং মার্কস এখানে দেয়া আছে। বাংলাদেশ বা ইংরেজি, গাণিতিক যুক্তি, লিখিত, বিজ্ঞান, সবগুলোই লিখিত পরীক্ষা হবে। এই জন্য অবশ্যই বলবো যে বাসায় বসে পরীক্ষাটা দিতে হবে, যেন আপনি লিখে ছবিগুলো আপলোড করতে পারেন। আমাদের সিস্টেমটা আমি দেখাই দিব ওয়েবসাইটে গিয়ে, যে কিভাবে আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন। ওকে, হ্যাঁ, এই যে মানে জি আপনার বলেন। এখানে বাতাসের শব্দ আসছে মাইক্রোফোনে, হ্যাঁ, ফ্যানের মাইক্রোফোনে শব্দ বাতাস হতে পারে, শব্দ আসছে। একটু ক্লিয়ার হুম, হলে ভালো হয়। এটা কি সবাই বলতেছে না আপনিও বুঝতেছেন? এক দুজন আমিও দেখলাম। শুনতে পাচ্ছি একটু, আপনি কি হ্যাঁ শুনতে? আমি একটু শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ফ্যান তো আছেই, দেখি তার। এখন কি কমছে একটু? হ্যাঁ এখন ঠিক মামুন আছে। ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। একদম ওকে, ক্লিয়ার দাদা। একদম ক্লিয়ার। এদের জন্য তো আমার এখন গরমে ক্লাস শেষ। আপনাদের জন্য গরমে এখন পাগল হয়ে যাবো। চলো প্রবলেম, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এবার সিলেবাসটা এটা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। তারপর আমি ছোট করে বলে রাখি, বাংলাদেশ বিষয়াবলীর ভৌগোলিক আলোচনা, বানানটা একটু ভুল করছে বলে, ভৌগোলিক আলোচনা এবং বাংলাদেশের সংবিধানের ইতিহাস, এই দুইটা টপিক পড়ানোর একটা কারণ আছে। এই দুইটা টপিকের উপরে যে প্রশ্নগুলো আসে, এখানে ফুল নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা আছে, বিশেষ করে সংবিধান। আপনি সংবিধান থেকে একটা বড় নাম্বার তুলতে পারবেন। সংবিধানকে আমরা সবসময় লেজ বলি। আপনি সবকিছুর পিছনে সংবিধানের একটা পয়েন্ট লাগাই দিতে পারবেন। আপনার মনে করেন আন্তর্জাতিকের একটা প্রশ্ন আসছে, যেটা হলো দ্বিপাক্ষিক সমস্যা। তো দ্বিপাক্ষিক সমস্যা লেখার পরে আপনি লাস্টে কিন্তু বলে দিতে পারবেন যে যে কোনো দ্বিপাক্ষিক সমস্যার সমাধান অবশ্যই শান্তিপূর্ণ এবং সংঘাতহীন উপায়ে করতে হবে। কেন? কারণ এটা আমাদের সংবিধানে বলে দিছে। তো এই যে লেজটা লাগাই দিচ্ছেন, সংবিধানের রেফারেন্স দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আপনার নাম্বার বৃদ্ধি করতে বেশ সাহায্য করবে। এবং শিক্ষক যিনি খাতা কাটবেন, উনি বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশের যে একদম মূল আইন বা সর্বোচ্চ আইন, সেটা সম্পর্কে অবগত আছেন। আর
সংবিধানের কথাটা যদি বলি, লিখিত পরিবেশনের সময় সংবিধানটা আপনার পুরোটা মুখস্থ থাকতে হবে, একদম এ টু জেড, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এবং লিখিতর পরে যেটা ভাইভা পরীক্ষা হবে, ভাইভাতে তো ডেফিনেটলি আপনার সংবিধান একটা বড় পোর্শন থাকবে। এমনও হতে পারে আপনার পুরা ভাইভাটা আসলে সংবিধানের উপর হয়ে যায়, বাট মিনিমাম 2-3টা কোশ্চেন কিন্তু সংবিধান থেকে করবেই। তো সেই ক্ষেত্রে সংবিধান মুখস্থ অবশ্যই করতে হবে। এখন একদম লাইন বাই লাইন মুখস্থ করবেন না, বাট অনুচ্ছেদ ধরে অনুচ্ছেদের বা বিষয়টা কি ছিল, বা অনুচ্ছেদের সংজ্ঞাটা কি ছিল, অনুচ্ছেদের ব্যাখ্যাটা কি হবে, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে? আর যখনই সংবিধানের কোড করবেন, এই কোড করার সময় মাথায় রাখবেন সংবিধান কিন্তু সাধু ভাষায় লেখা হয়েছে। তো আপনি যদি সংবিধানকে কোড করেন এবং ভিতরে অন্য কালার দিয়ে লেখেন, তাহলে অবশ্যই সাধু ভাষায় লিখতে হবে। আর যদি সংবিধানকে রেফার করেন যে সংবিধানে এরকম ভাবে বলা আছে, সেই ক্ষেত্রে আপনি চলিত ভাষা ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখবেন, সংবিধানকে কোড করলে সাধু ভাষা মাস্ট, কারণ সংবিধান কিন্তু সাধু ভাষায় লেখা। আচ্ছা, এরপরে যদি আমি ইংরেজির ক্ষেত্রে বলি, ইংরেজিতে একটা বড় চ্যালেঞ্জ হলো পরীক্ষাটা কিভাবে দিতে হয়, টাইম ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হয়। সেই জন্য আমাদের টিচার যিনি থাকবেন, উনি আপনাকে একটা পরীক্ষা দিয়ে দেখাবেন, মানে বিগত বছরের একটা প্রশ্ন আপনাকে সলভ করে দেখাবেন, হয়তো বা ফুল করবেন না, বাট আপনাকে হিন্টস দিয়ে দিবেন যে কোথায় সময় দিতে হবে, কোথায় কোন আনসারটার ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে, যখন প্রিসাইজ বা সামারি লিখবেন তখন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, বা যখন আপনি ট্রান্সলেশন করবেন, ট্রান্সলেশন করার সময় কতটুকু সময় ব্যবহার করতে হবে, এবং ট্রান্সলেশনের শুরু এবং শেষ কিভাবে করতে হবে, এই যে টেকনিক গুলো শেখানোর চেষ্টা করা হবে। তারপরে গাণিতিক যুক্তির উপর একটা ক্লাস। ও গাণিতিক যুক্তির বা গণিতের সবচেয়ে কঠিন যে বিষয়গুলো থাকে সেগুলো হলো ধারা, বিন্যাস এবং লাভ ক্ষতি। এগুলোর উপর মূল কোর্সেও ক্লাস দেওয়া হবে, মূল কোর্স যেটা। বাট আমরা চেষ্টা করবো যে একদম শুরুর দিকে ক্লাসেও আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দেওয়া, যেন পরবর্তীতে এটা একটু পরিচিত মনে হয়। ফুল কোর্সে গিয়ে আপনার মনে হবে যে হ্যাঁ, এই জিনিসগুলো তো আমি একবার পড়ে আসছি। এটা একটা ইস্যু। তারপর হলো বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের দুইটা বিষয়ের উপর আমরা প্রাধান্য দিচ্ছি, একটা হলো ব্যাকরণ যেখানে ফুল নাম্বার পাওয়া যায়, আর একটা হলো সাহিত্য যেখানে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। তো এই দুইটা টপিকই আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া হবে। আবারও বলি, বাংলায় নাম্বার তোলার কিন্তু দুইটা বড় জায়গা, একটা হলো ব্যাকরণ, একটা হলো সাহিত্য। এই দুইটা জায়গায় মোটামুটি একটা বড় নাম্বার পাওয়া যায়। ব্যাকরণ তো আপনি ফুল নাম্বার পাবেন যদি কোনো ভুল না করেন। আর সাহিত্যেও মোটামুটি 30 নাম্বার থাকে, 10টা প্রশ্ন। তো সেই ক্ষেত্রে একটা সুন্দর নাম্বার এখান থেকে তোলা যায়, সেই চেষ্টা করবেন এখানে একটা ভালো নাম্বার তোলার। আর লাস্টে বিজ্ঞান। বিজ্ঞান একটা চ্যালেঞ্জের বিষয়, শুরুতেই বলেছিলাম যে কারণ এখানে প্রচুর প্রশ্ন আনসার করতে হয়, সময় খুব কম থাকে। সো টেকনিকটা কি হবে, সেই টেকনিকটা আমরা একটু ধরে দেওয়ার চেষ্টা করি। আর পরবর্তীতে আপনাদের জন্য ফুল কোর্স এবং এক্সাম প্যাক দুইটাই থাকবে। যারা চিন্তা করতেছেন শুধু পরীক্ষা দিবেন, তারাও পরীক্ষাটা দিতে পারবেন। শুধু পরীক্ষার জন্য রুটিনটা ফলো করে আপনাকে নিজের প্রিপারেশন নিয়ে করতে হবে। আর ফুল কোর্সে ডেফিনেটলি আপনি ক্লাসও পাবেন এবং ক্লাসের একটা পিডিএফ নোটও পেয়ে যাবেন। আর ওই ফুল কোর্সের মধ্যে আপনারা যেগুলো পাবেন আমি ছোট করে বলে দিই। 80টা লেকচার, প্রত্যেকটা লেকচারের উপর আসলে পরীক্ষা হবে। সো ডেইলি এক্সাম হবে 80টা, এবং এটা কিন্তু লিখিত, আবারও বলি। ফাইনালি 13টা সাবজেক্ট টেস্ট হবে বিভিন্ন সাবজেক্টের উপর। আর এই যে 6টা ফাইনাল মডেল টেস্ট, এটা কিন্তু একদম বিসিএস যেরকম ভাবে হবে একদম ওরকম ভাবে, মানে বিসিএস পরীক্ষা যেরকম হবে আপনাকে হুবহু একই পরীক্ষা মাথায় রেখে পরীক্ষাগুলো দিতে হবে। মানে প্রি বিসিএস আমরা বলতে পারি ফাইনাল মডেল টেস্টের জন্য। আর প্রত্যেকটা লেকচার শিট থাকবে 80, প্রত্যেকটা ক্লাসের উপরে। কিছু আবার কম্বাইন থাকবে, যেমন ট্রান্সলেশনের জন্য তো আমরা 4টা লেকচার শিট দিব না, একটাই দিব, বাট ট্রান্সলেশনের ক্লাস হয়তো বা 2টা বা 3টা হতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো বা কিছু সিঙ্গেল লেকচার শিট থাকবে, আর ম্যাক্সিমামই ক্লাস ওয়াইজ লেকচার শিট থাকবে। একটা প্রশ্ন ব্যাংক থাকবে, এই প্রশ্ন ব্যাংকটা হলো লিখিত প্রশ্ন ব্যাংক। মানে বিগত বছরের যতগুলো লিখিত প্রশ্ন আছে, এই লিখিত প্রশ্নগুলো দিয়ে একটা প্রশ্ন ব্যাংক থাকবে। এখানে কিন্তু উত্তর থাকবে না, উত্তর দেওয়ার আসলে টেন্ডেন্সি আমাদের নাই। আমাদের কাজ হলো একসাথে যেন আপনি সবগুলো প্রশ্ন পান। না, আপনি বাংলাদেশ বিষয়াবলী যখন পড়বেন, আপনার আসলে জানা উচিত ওই টপিকের উপর বাংলাদেশ বিষয়াবলীর কোন কোন প্রশ্ন বিগত বছর আসছে। এটা জানা থাকলে একটা সুবিধা হয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি শুধু প্রশ্নগুলো নিয়ে একটা বই আপনাদেরকে দিব। উত্তর তো আপনি নিজে বানাতেই পারবেন। আচ্ছা, এরপর হলো পিডিএফ ক্লাস নোট। এটার সাথে আপনারা সবাই পরিচিত। ক্লাস যখন হবে, যে স্যার বা ভাইয়া ক্লাস নেবেন, তার অ্যানোটেড যে ফাইলটা সেটা আপনারা পেয়ে যাবেন। আর টাকা পয়সার ব্যাপারে আমি আসলে বলবো না, সেটা পরবর্তীতে আপনার জানিয়ে দেওয়া হবে। ওকে, এখন বিসিএস এর যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা আমরা একটু ছোট্ট করে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আলাদাভাবে লেখা আছে, যদিও এটা একসাথে পরীক্ষা হবে। এটা জয়েন্ট একটা এক্সাম হয় 4 ঘন্টা, 4 আওয়ার্স এর। এখন আলাদাভাবে লেখার কারণ হলো, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা শুধুমাত্র জেনারেল পরীক্ষা, মানে জেনারেল বিসিএস এর জন্য যারা অ্যাপ্লাই করছে তাদের দিতে হয়। মানে জেনারেল এবং বোথ এই দুজনকে দিতে হবে। অর্থাৎ যারা টেকনিক্যাল বিসিএস এর জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে আসলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা দেওয়া লাগে না।
এই জন্যই আসলে আলাদাভাবে লেখা। আর নর্মালি আসলে ম্যাক্সিমামই বোথ অ্যাপ্লাই করে অথবা জেনারেল অ্যাপ্লাই করে, তো সেই ক্ষেত্রে আপনাকে দুইটার প্রিপারেশন নিতে হবে। এরপরে ইংরেজি, যেটা ইংরেজি দেখেন একসাথেই 200 লেখা আছে, তার মানে এটা একটা 4 আওয়ার্স এর টানা পরীক্ষা হবে এবং মোটামুটি ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে স্টার্ট হয়। বিসিএস পরীক্ষা শুরুই হয় হলো ইংরেজি পরীক্ষা দিয়ে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে আছে আমাদের সময় ইংরেজি প্রশ্নটা একটু কঠিন ছিল। ইংরেজি পরীক্ষার পরের দিন দেখি অলমোস্ট আমার পাশের যিনি ছিলেন উনি আর পরীক্ষা দিতে আসেন নাই, এরকম বিভিন্ন জায়গা থেকে 8-10 জন আর পরীক্ষা দিচ্ছেন না। তো ইংরেজি পরীক্ষা বুঝতেই পারতেছেন একটা ডিসাইডিং পরীক্ষা, এটা ডিসাইড করে দিতে পারবে যে আপনার বিসিএস এ মূল যে মেধাস্থান সেটা কেমন হতে পারে। আচ্ছা, তারপর বাংলাদেশ বিষয়াবলী, এটাও 4 ঘন্টার পরীক্ষা। আন্তর্জাতিক বিষয়াবলী এটা হলো 3 ঘন্টার পরীক্ষা, কিন্তু আন্তর্জাতিকের সাথে ম্যাথের পরীক্ষাটাও কিন্তু হবে একই দিনে। তাহলে 3+2 এখানে হলো 5 ঘন্টা পরীক্ষা দিতে হবে আপনাকে টানা, মাঝখানে একটা 1 ঘন্টার ব্রেক পাবেন। তো আমার যতটুকু মনে পড়তেছে 10টা থেকেই পরীক্ষা শুরু হয়, এখানে 10টা থেকে 1টা হবে আর 2টা থেকে 4টা হবে। সো এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো আপনি 10টা থেকে পরীক্ষা দিলে আপনি ডেফিনেটলি 7টা বা 8টার দিকে চলে যাবেন, আর বাসায় আস্তে আস্তে বাজবে হলো 7টা, মানে 12 ঘন্টা পরীক্ষার হলে, আর আপনার হাতে আর 10 ঘন্টা আছে পরীক্ষার হলে যাওয়ার জন্য, এবং তার পরের দিন আবার পরীক্ষা থাকবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আসলে। এই চ্যালেঞ্জ পরের দিন আবার বিজ্ঞান পরীক্ষা থাকে, এটা হিউজ চ্যালেঞ্জ। ওই সময় আসলে কোনো প্রিপারেশন নেওয়া যায় না, প্রিপারেশন তো দূরের কথা, ওই সময় আরো মানুষ উল্টা ভুলে যায়। যে এত টেনশনের মধ্যে বা এই যানজট ফেরে যখন বাসায় যাবেন তখন আর পড়ার মানসিকতা থাকবে না। তো এই যে কুলনেসটা, মানসিক মাথাটা ঠান্ডা রাখা বা না পড়েও পরের পরীক্ষাটা দিয়ে দেওয়া, একটা বিশাল পরীক্ষা খুব শর্ট সময়ে বা অল্প সময়ের মধ্যে এক নজর দেখে পরীক্ষা দিয়ে দেওয়ার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু আপনাকে এই কয়েকদিনে মানে লিখিত প্রিপারেশনের সময় জোগাড় করতে হবে। দ্যাট ইজ মাস্ট। তো এটার চেষ্টা থাকবে 100% যেন আপনি মাথায় রাখবেন ওই 5 দিন আমি না পড়ে পরীক্ষা দিতে পারবো। এটা যদি মাথায় থাকে তাহলে প্রিপারেশনটা সঠিক হবে। আর মেন্টাল এবিলিটি এবং জিএস এই দুইটা বা জেনারেল সায়েন্স এই দুইটা আবার একদিনে হবে। আর জেনারেল সায়েন্স এটা 3 ঘন্টা, মেন্টাল এবিলিটি হলো 1 ঘন্টা, এটা আবার অবজেক্টিভ টাইপ, তো এখানে সময় কম লাগে, ওই দিন একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন। আর ওই দিন খুব মন ভালো থাকে যে মেন্টাল এবিলিটি পরীক্ষাটা দিয়ে বের হওয়ার পর পরের দিন হলো আপনার বাংলা পরীক্ষা এবং শেষ পরীক্ষা। পরীক্ষা যেমনই হোক পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে আলটিমেটলি যে বুলডোজারটা শুরু হয় এই বুলডোজারটা ফাইনালি শেষ হয়। তো ওই দিন খুব মন ভালো থাকে মেন্টাল এবিলিটি পরীক্ষা দেওয়ার পরে। আচ্ছা, আমরা একটু আগাই। এখন এই বাংলার স্কোরটা যদি আমি বাংলার সিলেবাসটা যদি একটু ছোট করে আলোচনা করি, ব্যাকরণের মধ্যে 30 নাম্বার থাকবে, ভাব সম্প্রসারণ 20, সারমর্ম 20, বাংলা সাহিত্য হলো 30। সো আমি টপিক ধরে আলোচনা করব, তার আগে একটু বলি এই যে সারমর্ম যেটা লেখা আছে এটা লেখার জন্য কতটুকু সময় পরীক্ষায় দেওয়া উচিত, এটা একটু আমাকে চ্যাট বক্সে বলেন। সারমর্ম যেটা এটা লেখার জন্য কতটুকু সময় লাগা উচিত একজন স্টুডেন্টের, একজন কতটুকু সময় ব্যবহার করবেন এটা একটু আমাকে বলেন দেখি। আপনাদের নিজেদের আইডিয়া থেকে বলতে পারেন, অনেকেই লিখতেছেন যে 2-4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। আমি অনেকগুলো উত্তর পাইছি, হাতে গোনা 5-6 জন হলো বলতেছেন 10-15 মিনিট, বাকিরা মোটামুটি 5-6-7, কয়েকজন আবার 2 মিনিটও লিখছে। এরকম সময় লাগা উচিত। আমি প্রথমে এই ভাব সম্প্রসারণ নিয়ে শুরু করি, এটা নিয়ে আমার একটা বড় অ্যালার্জি আছে। অ্যালার্জি হলো দেখেন এই যে 100 নাম্বারের জন্য আপনি সময় পাচ্ছেন 2 আওয়ার্স, 2 ঘন্টা, তাই না? সো দ্যাট মিনস 120 মিনিট, আর আপনার নাম্বার হলো 100, ডেফিনেটলি 1.2 মিনিট পাবেন আপনি পার সংখ্যার জন্য, মানে কি বলে প্রতি নাম্বারের জন্য 1.2 মিনিট করে পাবেন। আচ্ছা, তাহলে এখন এই 20 নাম্বারের জন্য আপনি সময় পাচ্ছেন কত, 20 ইন্টু 1.2, তো এটা মোটামুটি অ্যারাউন্ড 25 মিনিটের মতো। তো আপনার কি মনে হয় টিচাররা যখন এটা নাম্বার ডিস্ট্রিবিউট করছে তখন এখানে এত নাম্বার রাখার কারণ কি? এটা যদি 4-5 মিনিটে লেখা যায় তাহলে এত নাম্বার রাখার কারণ ছিল না। তার মানে একটা কাহিনী আছে, কিছু একটা হয়তো বা আছে যার ফলে টিচাররা এত সময় এখানে বরাদ্দ করছে। তো কিছু একটা আমি বলি, আপনি বিসিএস এ যখন পরীক্ষা দিবেন আপনাকে 2 ধরনের জিনিস লিখতে হবে, কিছু জিনিস হবে শর্ট, কিছু জিনিস হবে ব্রড। তো যেটা ব্রড জিনিস তার মধ্যে একটা বড় হলো রচনা। রচনা একটা বিশাল বড় অংশ। রচনা লেখার সময় আপনি কখনোই এক লাইনে 20 লাইন করে মানে এক পৃষ্ঠায় 20 লাইন করে লিখতে যাবেন না। রচনা লেখার সময় আপনি এক পৃষ্ঠায় 15-16 লাইন লিখে চলে যেতে পারেন। এটা হলো রচনার ক্ষেত্রে যদি বলি। এবং রচনাতে যেহেতু আপনি এটা অনেক বড় করে লিখবেন, অনেক সময় দিয়ে লিখবেন,
এইখানে আপনি যদি 2টা 3টা বা 10টা বানানো ভুল করেন, এটা টিচাররা চোখে পড়বে না। মানে আপনি টিচার এটাকে অমিট করে চলে যেতে পারে, কারণ পেজটা উল্টাবে। স্যারেরা শুধু পেজটা উল্টায় দেখবে যে আপনার প্রেজেন্টেশন কেমন, আপনি কি পরিমাণ ডেটা দিচ্ছেন, মানচিত্র যদি থাকে তাহলে দিচ্ছেন কিনা, গ্রাফটা পাচ্ছেন কিনা, এবং কিছু লাইন মানে শুরুর দিকে হয়তো বা দেখবো অবতরণিকাটা ঠিক মতো লিখছেন কিনা, লাস্টের দিকে উপসংহারটা ঠিক মতো লিখছেন কিনা একটু চেক করতে পারেন। কিন্তু এই যে সারমর্ম বা সারাংশ যেটাই বলি না কেন, এখানে আপনি লিখবেন কয়টা? 3টা লাইন, জাস্ট 3টা লাইন লিখবেন। এই 3টা লাইনে সব মিলে কয়টা? 30টা হয়তো বা শব্দ হবে। এখন এই 30টা শব্দের মধ্যে যদি আপনি একটা বা 2টা শব্দ ভুল করেন, তাহলে কিন্তু খবর আছে, আপনি নাম্বার যা পাওয়ার কথা তার অর্ধেকও পাবেন না। এটা একটা বড় বিষয়। তাই সারাংশ বা সারমর্ম লেখার সময় যারা 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট বলতেছেন, আমার রিকোয়েস্ট থাকবে এত কম সময় কোনোভাবেই এখানে আপনি অ্যাপ্লাই করবেন না। আপনি এখানে মিনিমাম মিনিমাম 20 মিনিট দিবেন। আপনি বলতে পারেন যে ভাই আপনি পাগল হয়ে গেছেন, মিনিমাম 20 মিনিট দিবেন। আপনার এটা লিখতে লাগবে 2 থেকে 3 মিনিট, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 2 থেকে 3 মিনিট আপনি লিখতে পারবেন, কিন্তু বাকি যে 14-15 মিনিট, সেই 14-15 মিনিট আপনি ভাববেন যে এখানে কি লেখা যায়। এবং এই 3টা লাইনের মধ্যে একটা থাকবে সরল, যেটা আমরা মোটামুটি প্রথম সেন্টেন্সটা করলে ফার্স্ট সেন্টেন্স যেটা, সেটা একটা সরল বাক্য থাকবে। মাঝখানের লাইনটা থাকবে একটা জটিল বাক্য, এবং লাস্টের লাইনটা থাকবে একটা যৌগিক বাক্য। এই 3 ধরনের বাক্য আপনি ব্যবহার করবেন, তাহলে টিচার বুঝবে আপনি বাক্য সম্পর্কে ভালো জানেন। এইবার এই বাক্যগুলোর মধ্যে যে শব্দগুলো লিখবেন, সেই শব্দগুলোর সাথে সাথে মনে আসার সাথে সাথে লিখবেন না। আপনি একটা কাজ করতে পারেন, একদম লাস্ট পেজে গিয়ে একটা রাফ করতে পারেন। রাফ করে আপনি এখানে 3টা লাইন লিখলেন। লিখার পর আপনি চেষ্টা করবেন যে এখানে মূল ভাবটা ঠিক মতো আসছে কিনা, প্রত্যেকটা বানান ঠিক মতো বসাইতে পারছেন কিনা, এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বানান ভুল তো অবশ্যই চেক করবেন, সেটা হলো সুন্দর কিছু শব্দ আপনি ব্যবহার করতে পারছেন কিনা। তো এই যে সুন্দর কিছু শব্দ বা মানে রেগুলার ব্যবহার করি না এমন কিছু শব্দ যদি আপনি ব্যবহার করতে চান, আপনার শব্দ ভান্ডার বাড়াতে হবে। এবং আপনি যখন দেখবেন যে এখানে হয়তোবা দেয়া আছে যে ব্যবহার ব্যবহার করা যায়, তা আপনি হয়তো এটাকে ব্যবহার করা যায় না লিখে আপনি বলতে পারেন যে এর উপযোগিতা অনেক বেশি। তাহলে চেঞ্জ হয়ে গেল, কিন্তু ব্যবহার করা যায়, উপযোগিতা বেশি, দুইটার মধ্যে অবশ্যই একটা বড় পার্থক্য আছে। এই ধরনের ছোট ছোট জিনিস ক্যালকুলেশন করে পরে আবার সুন্দর করে একটা লিখবেন, যেটা হবে আপনার ফাইনাল উত্তর। এবং দেখেন, আপনি যখন সারাংশটা একটা পেজে লিখবেন, আর তো কিছু লিখবেন না, স্যার যেন এখানে এসে স্টপ হয়ে যায়। স্যার যেন বুঝে যে এই ছেলেটা বা স্টুডেন্টটা শুধুমাত্র সারাংশ লেখার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এটা একটা বড় অপরচুনিটি হবে আপনার জন্য। তো এই ধরনের মেন্টালিটি থাকবে যে ইজ এ প্রিপেয়ার্ড গাই, সে প্রিপারেশন নিছে, এবং সারাংশ এবং ভাবপ্রসম্ম এই দুইটা অংশ যেখানে আপনি প্রিপারেশনটা দেখাতে পারবেন, স্যারকে স্টপ করে দিতে পারবেন আপনার শব্দ শব্দ ব্যবহার দিয়ে বা শব্দ চয়ন দিয়ে, কোন শব্দগুলো ব্যবহার করতেছেন তার উপর দিয়ে। এবার আমি সাজেস্ট করতে পারি যে একটা ডিফারেন্ট জেল পেন নিয়ে যান, ওই জেল পেন দিয়ে আপনি সারমর্ম লিখেন বা সারাংশ লিখেন। কারণ আপনি নর্মালি নর্মাল কালি দিয়ে লিখতেছেন, হঠাৎ করে একটা পেজে গিয়ে জেল পেন চলে আসলো, স্যার ভাববে কেন জেল পেন কেন আসলো, ও আচ্ছা ও সারাংশ লিখছে, বা তাহলে একটু পড়ে দেখি। তো ওই পড়ার পরে যদি আপনি স্যারকে ইমপ্রেস করে দিতে পারেন, দেখবেন পরের যে অংশগুলো থাকবে সেখানে আপনি একটা সুন্দর নাম্বার পেয়ে যাচ্ছেন। সো ইটস এ টেকনিক। এরকম কিছু টেকনিক আপনাকে রিটেটে খাটাইতে হবে। তাহলে ভাব সম্পর্ক আর সারমর্মের সাথে সাথে এই কাজটা কোথায় করবেন? ভাব সম্প্রসারণ। কারণ ভাব সম্প্রসারণ নর্মালি 2.5 পেজের বেশি খুব একটা কেউ লেখে না। তো 2.5 পেজের জন্য আপনি সময় পাচ্ছেন কিন্তু সেই 25 মিনিট। তার মানে প্রতি পেজে আপনি লিখতে পারবেন কত? 8-9 মিনিট করে। তো 8-9 মিনিট করে যদি আপনি এক পেজে লেখেন, তাহলে সেই পেজে যেন কোনো অংশ খালি না থাকে, এটা কিন্তু মাস্ট। মানে আপনি রচনার মধ্যে হয়তো বা 15 লাইন লিখে পেজ ভরাই ফেলছেন, বাট ভাব সম্প্রসারণের মধ্যে চেষ্টা করবেন 22 পেজ বা 24 লাইন করে লেখার জন্য। মানে স্যারকে বুঝাবেন যে স্যার আমি ফাঁকি দিইনি, এইটা কিন্তু মাস্ট। ওকে। কিন্তু আবার রচনাতে গিয়ে জিনিসটা উল্টা হয়ে যাবে, রচনা থেকে আপনাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, 15-16 লাইন করে লিখবেন যেন রচনাটা দেখতে একটু বড় হয়। কারণ সারাংশ ভাব সম্প্রসারণ জিনিসগুলো যেরকম, রচনা জিনিসটাই দেখেন, রচনা মানে হিউজ, আপনাকে এখানে বৃহৎ বা বড় একটা ভাব দেখাইতে হবে। তো এই জিনিসগুলো টেন্ডেন্সি রাখবেন। ওকে। আচ্ছা, এবার ব্যাকরণ যদি নিয়ে বলি, এটা একটা মাস্টার ক্লাস। এই ব্যাকরণের মধ্যে 30-এ আপনি চাইলে 30ই তুলতে পারেন। সো এটা বাংলার জন্য রেয়ার, আপনি গণিতে 30-এ 30 পাইতে পারেন, বাংলায় কিভাবে পাইতে পারেন? যদি আপনি এই সবগুলো একদম কারেক্ট করতে পারেন। শব্দ গঠনের উপর কিছু গতানুগতিক প্রশ্ন আছে 4টা-5টা, ওখান থেকে বারবার আসে, সবগুলো শিখে ফেলেন সঠিক বানান সহ। বাংলায় কিন্তু বানান খুব ভাইটাল। দেন বাংলা বানানের নিয়ম, বাক্য শুদ্ধি, প্রবাদ প্রবচন, এখান থেকে একটু ঝামেলা আছে। মাঝে মাঝে পিএসসি এমন কিছু প্রবাদ প্রবচন দেয় যেগুলো হয়তো বা বাপের জন্ম শুনি নেই। সো প্রবাদ প্রবচন যত বেশি শিখতে পারবেন, পরীক্ষায় কমন ফেলার সম্ভাবনা তত বেশি। আর লাস্টে হলো বাক্য গঠন, এটা কম্পারেটিভলি একটু সহজই হয়, যৌগিক থেকে কঠিন বা কঠিন থেকে সরল এরকম পরিবর্তনও দিয়ে দেয় মাঝে মাঝে। তো এখানে একটা বড় নাম্বার তোলার চেষ্টা করবেন,
এখানে 30-এ 30 যদি পেয়ে যান তার মানে আপনি অনেকটুকু আগে গেছেন। আর 4 নাম্বার যেটা সাহিত্য বিষয়ক প্রশ্ন, এই সাহিত্যের মধ্যে আপনার মোটামুটি 10টা প্রশ্নের মধ্যে 4টা বা 5টা, মাঝে মাঝে কপাল ভালো থাকলে আপনি 6টা কম আসে, 4টা-5টা কোশ্চেন কিন্তু ওই চর্যাপদ বা আদি যুগ এবং মধ্যযুগ থেকে চলে আসে। আদি যুগ এবং মধ্যযুগ মোটামুটি একদম ঠোঁটস্থ থাকতে হবে, এখান থেকে পারবেন না এমন কোনো কিছু রাখা যাবে না, ঠিক আছে? আর আধুনিক যুগের যে প্রশ্নগুলো আসে, এমনও হতে পারে যে ওই লাইনটা আপনি জীবনে প্রথমবার শুনছেন, মানে হয়তো আপনাকে একটা লাইন বলে দিল আধুনিক যুগে যে তার সাথে দেখা হওয়ার ইচ্ছা ছিল কিন্তু হলো না। আপনাকে তারপর বললো যে এটা কে লিখেছেন, এর মনোভাব কি বা এর বৈশিষ্ট্য কি, এটা দিয়ে কি বুঝাইছেন। তো আপনি ডেফিনেটলি এরকম লাইন কোনদিন শুনেন নাই, বাট আপনি লিখে আসবেন, আপনি ভাব বাচ্চে বলে আসবেন। আপনাকে বললো যে তার সাথে দেখা হওয়ার বাসনা ছিল কিন্তু হলো না, তা আপনি নিচে লিখলেন যে আলোচ্য অংশটুকু লেখক বা কবি, এটা তো লেখকই হবে, যে লেখকের যে সম্পূর্ণ মনোভাব, অপূর্ণতার মনোভাব প্রকাশ পেয়েছে। যে লেখক এখানে বুঝতে চেয়েছেন যে জীবনে আমরা যাই চাই তা পাওয়া যায় না, মাঝে মাঝে অপূর্ণতাই আসলে মানে অপূর্ণতা দিয়ে আমাদের পরিপূর্ণ হতে হয়, এরকম কিছু বুঝুন কাজুন দিয়ে আসি। আপনি অথবা স্পেসিফিকলি কে এটা বলছেন, কোন বই থেকে বলছে এটা আপনি জানেন না, আপনি বললেনও না, কারণ আপনি যদি ভুল বলেন নাম্বার কাটবে। আপনি যদি ভুল না বলেন তাহলে তো নাম্বার কাটার অপশন নাই, সে হয়তো আপনাকে ফুল নাম্বার দিবে না। তো 3 নাম্বারের একটা প্রশ্ন আপনাকে 1 বা 1.5 দিতে পারে, স্টিল ইটস ইন অপরচুনিটি, আপনি তো এই নাম্বারটা না পাওয়ার কথা বাট স্টিল পাচ্ছেন। তো এই ধরনের কিছু প্রিপারেশন রাখবেন যে যদি কখনো 2টা 3টা বা 1টা 2টা কোয়েশ্চেন আমার একেবারেই কমন না পড়ে, তাহলে আমি কিছু যেন লিখে দিয়ে আসতে পারি, এবং ওই যে কিছু যে লিখে দিয়ে আসবো সেটা যেন সুন্দর হয়, মানে হলো স্যার যেন পড়ে বুঝে যে ছেলেটা অনেক পড়ে আসছে, যে প্রশ্নটা আসছে এটা পারে না, বাট স্টিল সে অনেক পড়াশোনা করে আসছে। তো এই উইল বি এর অপরচুনিটি, এরকম কিছু প্রশ্ন পেতে পারি। তাহলে বাংলা ফার্স্ট পেপার সম্পর্কে আমি মোটামুটি বলে দিলাম। এবার সেকেন্ড পেপার আমি ধরে নিচ্ছি সবাই মোটামুটি জেনারেল বা বউতে অ্যাপ্লাই করবে, সো সেকেন্ড পেপার থাকবে। সেকেন্ড পেপারের যে অনুবাদ অংশটা আছে, এই অনুবাদ অংশটা বাংলার জন্য আলাদা প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এটা আপনি ইংরেজির সাথে নিয়ে নেবেন। আপনারা মোটামুটি জানার কথা যে ইংরেজিতে 25+25 এরকম 2টা ট্রান্সলেশন থাকে, দ্যাট ইজ 50। তার সাথে চিন্তা করবেন এখানে একটা 15 আছে, তাহলে 65, সরি এটা 15 হবে, তাহলে 65 নাম্বারের ট্রান্সলেশনের প্রিপারেশন নিয়ে নেবেন, এবং এটা চেষ্টা করবেন ডেইলি নেওয়ার। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে বারবার মনে করায় দেওয়া যে ট্রান্সলেশনটা ভাই প্রতিদিন প্র্যাকটিস করবেন, এটা প্রতিদিন প্র্যাকটিস না করলে আপনি ভালো করবেন না, এটা ইজ আ মাস্ট। এখন শুরুর দিকে হয়তো আপনার ট্রান্সলেশন গুলো খুব খারাপ হবে, আপনি কন্টিনিউ যখন 2-3 মাস প্র্যাকটিস করবেন এবং একই খাতায় যদি করেন, তাহলে প্রথম দিকে ট্রান্সলেশন এবং শেষের দিকে ট্রান্সলেশনে দেখবেন একটা বড় পরিবর্তন চলে আসছে। এবং ট্রান্সলেশন করার ক্ষেত্রে ভাবানুবাদ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ, এই ভাবানুবাদটা আসলে বেটার। আপনি হুবহু আক্ষরিক অনুবাদ করলে লাইনগুলো সুন্দর হয় না, সো ভাবানুবাদটা করার চেষ্টা করবে। কিভাবে করবে? একটা বই তো পাওয়া যায়, আমাদেরও একটা বই দেওয়া হবে, বা অন্য কোনো ভালো বই পাইলে সেখান থেকে করতে পারবেন। বাট সবচেয়ে বেস্ট হলো ডেইলি নিউজ পেপার। যদি কোনো নিউজ পেপার পান যেখানে যেটার বাংলা এবং ইংলিশ ভার্সন দুইটাই আছে, সেই নিউজ পেপারটা ফলো করার চেষ্টা করবে, ওরা খুব সুন্দর করে। ডেইলি স্টারের কথা বলে দিতে পারি, ডেইলি স্টার বাংলা ইংলিশ দুইটাই করে, ইউ ক্যান ফলো ডেইলি স্টার। তাছাড়া ঢাকা কি যেন ছিল এটা, ঢাকা নিউজ কি একটা আছে, আচ্ছা নাম মনে আসলে বলে দিব, এরকম একটা, ওরাও বাংলা ইংলিশ দুইটাই করে, এরকম যেগুলো বাংলা ইংলিশ দুইটাই করে সেটা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর এগুলো হলো ফরম্যাটে। এই 3টা কিন্তু ফরম্যাট, পত্র লিখন, কাল্পনিক সংলাপ, এই দুটো, এটাও ফরম্যাট, এটাও ফরম্যাটে, মানে এগুলোর কিছু ফিক্সড ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলো শিখে ফেলতে হবে। কাল্পনিক সংলাপ ছেলে ছেলে মানে বন্ধুদের মধ্যে, বড়দের সাথে এবং ছোটদের সাথে, এই 3টা ফরম্যাটেই হয়। তো 3টা ফরম্যাট আগে থেকে একবার প্র্যাকটিস করে যাবেন, এটা খুব বেশি এফোর্ট দিতে হবে না। এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো গ্রন্থ সমালোচনা। এই গ্রন্থ সমালোচনার যখন বিসিএস এর সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন বেশ কিছু কথাবার্তা হয়েছিল যে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে তারা কি আসলে এতটা কোয়ালিফাইড যে তারা আসলে সমালোচনা করতে পারে। এটা কিন্তু আসলে একটা বড় বিষয়, মানে আমাকে হয়তো বা আমি যখন পরীক্ষা দিচ্ছি বা আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, আপনাকে বলবো যে রবি ঠাকুরের সোনার তরী বা শেষের কবিতা, এটা আপনি একটু সমালোচনা করেন। এখন আমাকে বলেন রবি ঠাকুর যে লেভেলের যত বড় মাপের একজন সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, বিশ্বকবি, তার সমালোচনা করার জন্য আমি তো পিঁপড়াও না, তাহলে এইসব ক্ষেত্রে আপনি জাস্টিফাই করবেন কি করে? তো এই কথাটা মাথায় রাখবেন যে এটার নাম গ্রন্থ সমালোচনা হলেও এখানে সমালোচনা ভাই করা যাবে না। আমি আবারও রিপিট করি, এটার নাম যদিও গ্রন্থ সমালোচনা, এখানে কোনোভাবেই সমালোচনা করা যাবে না। তাহলে কি করা যাবে? এখানে আলোচনা করতে হবে। এবং সর্বশেষে মানে যে সাহিত্যই হোক না কেন, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক,
বা জীবন সাহিত্য হোক, হোয়াটএভার, বা রচনা সাহিত্য হোক, সকল সাহিত্যকে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করতে হবে। মানে আপনি এমন কেউ হন নাই যে আপনার কাছে কোনো একটা খারাপ হয়ে গেছে। এখন মনে করেন হুমায়ুন আজাদ হয়তো হুমায়ুন আহমেদ সম্পর্কে দুইটা কথা বলতে পারে, আমি বলতে পারি না, আমাদের ওই যোগ্যতা নাই। সেই ক্ষেত্রে গ্রন্থ সমালোচনা মাথায় ঢুকে রাখতে হবে, এটা গ্রন্থ সমালোচনার নাম হলো আমি করবো গ্রন্থ আলোচনা। এবং স্যারেরাও এটা একসেপ্ট করে যে আপনি সুন্দর ভাষায় সুন্দরভাবে কত সুন্দর আলোচনা করতে পারেন। এই হলো একটা কথা। আর লাস্টে যেটা রচনা, আমি এখানে আবারও বলছি, রচনা হলো বিশালতা দেখানোর একটা ব্যাপার। এখানে আপনি যত বড় বিশালতা দেখাইতে পারবেন, যত বেশি লিখতে পারবেন, ওই বিশালের সাথে যদি গ্রাফ দিতে পারেন বা ডাটা দিতে পারেন বা চার্ট দিতে পারেন, সাথে যদি কোনো জায়গায় মানচিত্র লাগে মানচিত্র দিতে পারেন, আপনার নাম্বার হুড় হুড় করে বেড়ে যাবে। এবং আমি একটু শর্টকাট বলি, এটা কাজে লাগবে। এই মানচিত্র, গ্রাফ, ডাটা, চার্ট এগুলো লিখতে কিন্তু সময় কম লাগে। আপনার মনে করেন এই একটা পেজ, এই পেজ আপনি পুরোটা যদি লিখতে চান আপনার সময় লাগবে 4 মিনিট, সরি 4 থেকে 5 মিনিট, মানে লিখলে 4 থেকে 5 মিনিট লাগবে। একটা মানচিত্র আঁকতে কিন্তু বেশিক্ষণ লাগে না, আমি অনেকদিন ধরে আঁকি না, বাট স্টিল ট্রাই করি আপনাদের জন্য। একটা মানচিত্র আঁকতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা মানচিত্র এঁকে দিলেন, এতে হয়তো বা 1 মিনিট লাগবে। তাহলে দেখেন, একটা পেজ আপনি লিখা 5 মিনিটে ফিল আপ করতেন, মানচিত্রটা 1 মিনিটে ফিল আপ হয়ে গেছে। অথবা মানচিত্রের জায়গায় যদি আপনি দুইটা ডাটা চার্ট দিতে চান, খুব সুন্দরভাবে আপনি ডাটা দিলেন যে হ্যাঁ বাংলাদেশের জিডিপি হার যে বাড়তেছে আমি এটা দেখাই দিলাম, বা বাংলাদেশের কি যেন বলে মৃত্যু হার, মাতৃ হার ধীরে ধীরে কমতেছে আমি এটা দেখাই দিলাম। দুইটা চার্ট দিয়ে দিছে, একটা পেজ ফিল আপ হয়ে গেছে। এটাও কিন্তু টেকনিক। এসব অন্য কাউকে বলবেন না, আমি আপনাকে বলছি এসব ফাঁকিবাজি অন্য কাউকে বলবেন না। বাট এটা দিয়ে আপনি পেজ ফিল আপ করতে পারবেন এবং স্যারকে দুইটা ইন্ডিকেশন দিতে পারবেন। একটা হলো আপনি ডেটা জানেন, সঠিক ডেটা দিতে হবে যে আপনি ডেটা জানেন, এবং ডাটাকে রিপ্রেজেন্টও করতে পারেন। ইন ফিউচার যখন আপনি আহ, সরকারের কর্মচারী বা কর্মকর্তা হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, গভর্নমেন্ট যে কাজগুলো করতেছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তো গভর্নমেন্টের মানে কাজের রিপ্রেজেন্টেশনটা শুধুমাত্র কথা দিয়ে তো হবে না, আপনাকে ডেটা দিয়েও করতে হবে। আপনারা যে এই যে 1 বছর পর পর যেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে যেটা বের হয় অর্থনৈতিক সমীক্ষা, সেটা যে পড়েন, সেখানে তো শুধু কথা নাই, সেখানে ডেটা আছে, রিপ্রেজেন্টেশন আছে, বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেন সহজে মানুষ বুঝতে পারে যে উন্নতিগুলো কোথায় হয়েছে, কোথায় উন্নতি দরকার। তাহলে এই রিপ্রেজেন্টেশনটা চেকিং কিন্তু আপনার এই পরীক্ষাতেই হচ্ছে। সো এটা দেখানোর একটা অপশন কোথায় আছে, রচনাতে আছে। তাই রচনার ক্ষেত্রে বিশালতা বেশি লিখবো, ডেটা চার্ট মানচিত্র দিয়ে একটু ভারী করার চেষ্টা করবো, এটা যেন মানসিকতা থাকে। ওকে, তাহলে বাংলার পরে এবার আমরা ইংরেজিতে চলে আসি। আগেই বলেছিলাম ইংরেজি একটা ভয়ের জায়গা। তো আমি আজকে হঠাৎ করে পিএসসি এর ওয়েবসাইটে ঢুকেছিলাম, দেখলাম যে সিলেবাসের একটু চেঞ্জ আছে। যদি সিলেবাসে চেঞ্জ হয় আমরা করেসপন্ডিংলি এটা পর আবার সাজাই ফেলবো, যদি খুব বেশি চেঞ্জ হওয়ার কথা না। তো আপাতত আমরা আগের যে সিলেবাসটা আছে সেটা দিয়েই কাজ করতেছি। ইন কেস কোনো চেঞ্জ আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব, এবং আমাদের সিলেবাসে যদি ছোট মানে আমাদের যে রুটিনে ছোটখাটো যদি পরিবর্তন করতে হয় আমরা করে ফেলবো, আপনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে রাখবো। তো আপাতত যেটা দেখতেছি এটা হলো প্র্যাকটিসিং সিলেবাস, এটাই সবসময় পরীক্ষা হয়, এটা দিয়ে আমরা আলোচনা করতেছি। তো এই প্র্যাকটিসিং সিলেবাসের মধ্যে কম্প্রিহেনশন একটা থাকে, এই কম্প্রিহেনশনের উপরে 100 নাম্বারের আপনার পরীক্ষা হবে। সো এর মধ্যে কি কি থাকে, কিছু প্রশ্ন থাকে, এই যে থিমেটিক কোশ্চেন বলে কিছু কথাবার্তা আছে, 30 নাম্বার, এবং গ্রামার রিলেটেড কিছু ইউজ আছে, এটাও 30 নাম্বার, এই হলো 60। একটা সামারি লিখতে বলে বা প্রিসাইজ লিখতে বলে, এই হলো 20 নাম্বার। আর লাস্টে গিয়ে একটা এডিটরের কাছে লেটার লিখতে বলে, লেটার টু দ্য এডিটর বলে এটাকে, এটা হলো 20 নাম্বার। তাই আপনাকে শর্টকাট শেখাই, এই যে লেটার টু দ্য এডিটর, এটা একটা ফিক্সড ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আপনি মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার 20 নাম্বার হয়ে গেল। আচ্ছা, সামারির ফিক্সড কোনো ফরম্যাট নাই, বাট সামারির কিছু অংশ আছে, যেমন আপনার যে প্যাসেজটা সেটা যদি হয় আপনার মনে করেন 60 লাইন, 60 লাইনে একটা প্যাসেজ হলো, তাহলে আপনি এটা সামারি লিখবেন 10 থেকে 15 লাইনের মধ্যে, মানে 1 পেজের মধ্যে হয়ে যাবে। এবং সামারির ক্ষেত্রে যেটা করতে হয়, শুরুর দিকে 2টা লাইন এবং শেষের দিকে 2টা লাইন ফিক্সড, স্টার্টিং এর লাইন 2টা ফিক্সড মোটামুটি, শেষের দিকে লাইন 2টা মোটামুটি ফিক্সড। তাহলে এগুলো কিভাবে লিখতে হয় বা এখানে কোন শব্দগুলো ব্যবহার করলে ভালো হয় এটা বুঝে নিতে হবে। যেমন আমি একটা ছোট এক্সাম্পল যদি বলি, আপনারা যখন রচনা লেখেন ইন্ট্রোডাকশন কিন্তু সবাই লেখে। তো এখন কোন স্যার যদি খাতা কাটতে গিয়ে দেখে একটা ছেলে ইন্ট্রোডাকশন না লিখে প্রিএম্বল লিখছে, প্রিএম্বল বানানটা না ভুলে যাচ্ছে আজকাল, তাহলে স্যার কিন্তু একটু চিন্তা করবে, বাহ ছেলেটা ইন্ট্রোডাকশনের একটা কি বলে সিনোনিম ব্যবহার করলো। তো এর কিন্তু আরো সিনোনিম আছে, যেটা প্রিফেস বলা যায় বা ইন্ট্রো বলা যায় বা ইনস্টিগেশন বলা যায়, এরকম কিন্তু অসংখ্য সিনোনিম আছে। আপনি যখন কিছু কমন জিনিসের সিনোনিম ব্যবহার করবেন, যে স্যার খাতা কাটবে সে তো অনেক জ্ঞানী, সে এগুলো জানে,
সে যখন দেখবে যে এই ছেলেটা এই ব্যবহার করছে, সে কিন্তু আপনার উপর কিছুটা ইমপ্রেস হবে, এবং এই ইমপ্রেস করাটাই আপনার কাজ, যেন স্যার আপনাকে একটু বেশি নাম্বার দেয়। তাহলে দেখেন, এই যে থিমেটিক কোশ্চেন বলেন, গ্রামার বলেন, সামারি বলেন, সব জায়গায় আপনার কি ব্যবহার করতে হচ্ছে? ওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে। ওয়ার্ডের কোনো মানে কি বলে, কোনো ছাড় নাই, ওয়ার্ড আপনাকে শিখতে হবে, ইটস ম্যান্ডেটরি, ইটস মাস্ট। আরেকটা কি জানতে হবে? সুন্দর সেন্টেন্স লেখা। যত সুন্দরভাবে আপনি সেন্টেন্স লিখতে পারবেন, নাম্বার পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে এই ওয়ার্ড এবং সেন্টেন্স আপনি কোন জায়গা থেকে ভালোতে শিখতে পারবেন? গ্রামার থেকে শিখতে পারবেন। তাই আমাদের ক্লাসের যে ডিজাইন, মূল মডিউলটা যখন আপনি দেখবেন, আপনি দেখবেন আপনাকে গ্রামার শেখানো হচ্ছে। বাট গ্রামার আনসার করতে হবে এই জন্য না, গ্রামার শেখানো হচ্ছে যেন গ্রামার দিয়ে আপনি ভালো ভালো ওয়ার্ড এবং সুন্দর সেন্টেন্স গঠন করতে পারেন। আমি আবারও বলি, ইংরেজির আমরা যে টোটাল ক্লাসটা হবে 17টার মতো ক্লাস মনে হবে, তার মধ্যে 4-5টা ক্লাস আপনাদেরকে গ্রামার শেখানো। শেখানো মানে আসলে কি, আবার পুরোনোই মনে করিয়ে দেওয়া আর কি, অলমোস্ট তো জানেন, এগুলো আপনাদের মনে করাই দিব। কিন্তু প্রতিবারই আমাদের টেন্ডেন্সি থাকবে, যেগুলো শিখতেছেন এগুলো যেন আপনি ট্রান্সলেশন ব্যবহার করেন, বা সামারিতে ব্যবহার করেন, বা থিমেটিক রাইটিং এ ব্যবহার করেন, বা লেটারে ব্যবহার করেন, বা কম্প্রিহেনশন যেটা লিখবেন, বা সরি রচনা এসে যেটা লিখবেন সেখানে ব্যবহার করেন। এটাই কিন্তু আমাদের টার্গেট। আমরা যখন গ্রামার গুলো পড়াবো, আপনাদের টেন্ডেন্সি থাকবে এই গ্রামার গুলো শিখে এগুলো যেন ব্যবহার করা যায়, সে ব্যবহার করার ক্ষেত্রগুলো বের করবে। যারা টিচাররা তারাও তো দেখাই দিবে, আপনারাও চাইলে সেখানে চ্যাট বক্সে বলতে পারেন যে ভাই এটা কোথায় ব্যবহার করব। তো এই হলো মোটামুটি আমাদের টেন্ডেন্সি। আর ইংরেজি পরবর্তী অংশ যেটা, এটা ভেরি ইজি। এখানে ক্যালকুলেশন হলো 25-25-50, দুইটা ট্রান্সলেশন, একটা রচনা। দেখেন, হাফ পেজের মধ্যে আপনার 100 নাম্বার হয়ে গেল। আর আনসার করতে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। 50 নাম্বারের একটা রচনা আনসার করতে হয় ইংলিশে, এটা আমি প্রথমবার যখন চিন্তা করছিলাম আমার ভয় লেগে গেছিল। তো অসম্ভব ব্যাপার, এত বড় রচনা লিখবো কিভাবে? এবং 1000 ওয়ার্ড, এটাও কিন্তু মাস্ট, যে 1000 ওয়ার্ড লিখতে হবে। 1000 ওয়ার্ড কিন্তু কম না। সো এই প্রিপারেশনটা আগে থেকে নিতে হবে, কারণ হুট করে যদি আমি আপনাকে এখন বলি যে আপনি ইম্পর্টেন্স অফ অ্যাস্ট্রাজেন ভ্যাকসিন অন কোভিড-19 পজিশন, এর উপরে 1000 ওয়ার্ড লেখেন, আপনি 1000 ওয়ার্ড তো জানেনই না, কিভাবে লিখবেন? এই প্রিপারেশন গুলো মানে প্রত্যেকটা থিমেটিক বা প্রত্যেকটা ইনসিডেন্ট বা কারেন্ট ইস্যুর উপরে আপনার পর্যাপ্ত নলেজ জানতে হবে, ডেটা জানতে হবে, এবং তার ইম্প্যাক্ট গুলো কোন কোন সেক্টরে পড়ছে সেক্টর গুলো জানতে হবে। তাইলেই কিন্তু আপনি 1000টা ওয়ার্ড লিখতে পারবেন, এবং অবশ্যই সেটা অর্গানাইজড ওয়েতে লিখতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো একটা নাম্বার পাবেন। সো ইংলিশ যে এসেটা, ইটস এ হিউজ ইস্যু, এটাতে ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি পর্যাপ্ত টাইম নিয়ে লিখতেছেন কিনা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই করে কি, ট্রান্সলেশন বা কম্প্রিহেনশনে এত বেশি সময় দিয়ে দেয় যে দেখা যায় লাস্টে গিয়ে সময় পাচ্ছে না রচনা লেখার জন্য। বাট 50 নাম্বার কিন্তু একটা রচনা, এখানে ভাই ছাড় দেওয়া যাবে না, একদম ফিক্সড টাইমে ফিক্সড আনসার করতে হবে আপনাকে, দ্যাট ইজ কিন্তু মাস্ট। ওকে, আচ্ছা, আমরা সব বিষয় নিয়ে আসলে আলোচনা করব না, বাংলাদেশ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এই অংশটা লাস্টে দিয়ে দিচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে না? তো এখান থেকে বাংলাদেশ বিষয় বলি, আমি একটু ছোট করে কথাগুলো বলি। যেমন প্রথমে জিওগ্রাফি আছে, জিওগ্রাফি ও বাংলাদেশ, ডেমোগ্রাফিক ফিচার, হিস্ট্রি, কালচার, তারপরে আসছে ইকোনমি। তাহলে আমি ইকোনমি আর দাগালাম না, একটু নিচে যাই, পলিটিক্যাল পার্টি, লাস্টে এসে দেখেন আবার লিবারেশন ওয়ার। এই তাহলে 16 নাম্বারটা এবং প্রথম যে 4টা আমি দেখালাম, সরি প্রথম 3টা, এগুলো সবগুলো কি বাংলাদেশ রিলেটেড। তাহলে আপনি কিন্তু নিজে নিজে মনে মনে একটা টপিক বের করতে পারেন যে বাংলাদেশের আদি থেকে বর্তমান, এই অংশগুলো আমি প্রথমে পড়ে ফেলবো। আদি থেকে বর্তমান, যে বাংলাদেশের জিওগ্রাফি কেমন, ডেমোগ্রাফিক ডিভিডেন্স আজ চলতেছে কিনা, ফিচার গুলো কেমন ছিল, সভ্যতা কেমন ছিল, হিস্ট্রি কি ছিল, এবং সেই হিস্ট্রিটা কিভাবে স্বাধীনতায় আসছে, এগুলো আমি একসাথে পড়বো। তাহলে একটা টপিক হতে পারে বাংলাদেশের আদি থেকে বর্তমান, তাই না? এটা একটা টপিক, কিন্তু আপনি নিজে নিজে চিন্তা করতে পারেন আদি থেকে বর্তমান। এবার আসেন এই 7 নাম্বারটা একটু দেখেন। 7 নাম্বার হলো কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ। 8 নাম্বার দেখেন অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের অঙ্গসংস্থানগুলো, এইগুলো সবগুলো কিন্তু কনস্টিটিউশন আছে। 9 নাম্বার দেখেন ফরেন পলিসি, এটা কোথা থেকে আসছে? কনস্টিটিউশন থেকে আসছে। পলিটিক্যাল পার্টিস, হিস্ট্রি এবং লিডারশিপ, সোশ্যাল বেস, এর একটা অংশও কিন্তু আপনি কনস্টিটিউশনে পাবেন। এবার দেখেন ইলেকশনস ইন বাংলাদেশ, নির্বাচন, এটাও কিন্তু কনস্টিটিউশন আছে। তাহলে এই যে আমি 7 থেকে 11 যেগুলো দাগালাম, এই সবগুলোকে আমি আলাদাভাবে না পড়ে আমি একটা হেডিং দিই যে আমি এখন সংবিধান পড়বো, এবং সংবিধানের সাথে রাজনীতি পড়ে ফেলবো, সংবিধান প্লাস রাজনীতি। কারণ আপনি সংবিধানের মধ্যে পলিসি পড়বেন, ফরেন পলিসি বলেন, ইন্টারনাল পলিসি বলেন, বা লেজিসলেচার অর্গানাইজেশন গুলো পড়বেন, এবং এগুলোর আনসার করার সময় অবশ্যই আপনি কি করবেন? সংবিধানকে রেফার করবেন। তাহলে এই জিনিসগুলো কম্বাইন করে পড়তে হবে। যদিও এখানে অনেকগুলো টপিক, অনেকগুলো অধ্যায়,
কিন্তু আপনি সবসময় মাথায় রাখবেন এগুলো হলো সংবিধানের অংশ। তাহলে এখান থেকে যদি আপনার 50 নম্বরের পরীক্ষা প্রশ্ন হয় এই পলিটিক্যাল পার্টিস ফরেন পলিসি, সংবিধান থেকে কিন্তু শুধু সংবিধান থেকে কিন্তু 40 বা 50 নম্বরের কোশ্চেন, টোটাল মিলে কিন্তু আপনার 80 বা 90 নম্বরের প্রশ্ন আসবে মূলত সংবিধানের উপর, কিছু ফিক্সড সংবিধান থেকে, আর কিছু প্রশ্ন আসবে যেগুলো উত্তর করতে গিয়ে সংবিধানকে ব্যবহার করতে হবে, লেজ হিসেবে লাগাতে হবে। তাহলে সংবিধানের গুরুত্ব এখানে বুঝতে পারছি। আর এর বাইরে দেখেন ইকোনমিক ব্যাপারগুলো পড়তে হবে, ইকোনমি, সোসাইটি, লিটারেচার, জিএনপি, জিডিপি বা ভিশন 2021, এগুলো পড়ার বেস্ট বই কোনটা? এগুলো পড়ার বাজারে কোনো বেস্ট বই নেই। এখানে একটা জিনিসই পড়তে হবে, সেটা হলো অর্থনৈতিক সমীক্ষা, কারণ এখানে কথাবার্তাও আছে, সাথে আপনাকে পর্যাপ্ত ডেটাও দিয়ে দিবে। তো অর্থনৈতিক সমীক্ষা হলো এমন একটা জায়গা যেখান থেকে আপনি প্রচুর রেফার করতে পারবেন। একটা হলো আপনি ডিরেক্টলি অর্থনৈতিক সমীক্ষা লিখে দিতে পারেন, যে আপনি একটা ডেটা দিলেন, একটা ছোট্ট ডেটা দিলেন, ডেটা দিয়ে বললেন নিচে সূত্র অর্থনৈতিক সমীক্ষা 2020-21 এরকম বলে দিলেন, স্যাররা বলবে ঠিক আছে পড়ছে মনে হয়। এবার মনে করেন অর্থনৈতিক সমীক্ষার মধ্যে যদি আপনি যান, আপনি মনে করেন একটা ডাটা লিখতেছেন যেটা হলো পাটের উপর, মানে পাটের উৎপাদন কতটুকু বাড়তেছে। তো তারা ডাটাটা দেওয়ার পর অর্থনৈতিক সমীক্ষা নিজেই এখানে একটা সোর্স দেয়, মানে পাট ব্যুরো, যে পাট ব্যুরোর উপর বাংলাদেশ পাট ব্যুরো এই তথ্যটা দিচ্ছে। তো দেখেন আপনি অর্থনৈতিক সমীক্ষাকে ডিরেক্টলি ব্যবহার করতে পারতেছেন, তার বাইরে একটা সোর্সের নামও এখানে জানতেন যে বাংলাদেশ পাট ব্যুরো কিছু ডাটা দেয়। তাহলে আপনি যদি কখনো কৃষি বা শস্য বা ধান বা পাট এরকম আনসার করতে যাবেন, আপনি অর্থনৈতিক সমীক্ষা না দিয়ে কি লিখবেন, যে বাংলাদেশ পাট ব্যুরো 2019 সালের তথ্য অনুযায়ী এটা। তাহলে অর্থনৈতিক সমীক্ষা নিজে একটা সোর্স, সে মাল্টিপল সোর্সের যোগানো দিচ্ছে। ইটস এ গ্রেট অপরচুনিটি টু লার্ন ফ্রম দা ইকোনমিক, অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনি খুব অনেক বেশি ইনফরমেশন জানতে পারবেন। আচ্ছা, এরপরে বাংলাদেশের এনভায়রনমেন্ট বলেন, চ্যালেঞ্জ বলেন, এগুলো সবগুলো আপনি অর্থনৈতিক সমীক্ষা পাবেন। ন্যাচারাল রিসোর্স বলেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন, এগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। আচ্ছা, আর লাস্টে গিয়ে আইসিটি এগুলোও পেয়ে যাবেন। সিভিল সোসাইটি এগুলো একটু আলাদাভাবে পড়তে হবে, সিভিল সোসাইটি বা এনজিও গ্রুপ বা ডব্লিউটিও, ওয়ার্ল্ড ব্যাংক। এখন এই দুইটাকে যদি আমি একসাথে করে দিই, এটা আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে মিলে যায়। তাহলে দেখছেন কম্বাইন করে কিন্তু পড়া যাচ্ছে। তাহলে এইভাবে যদি আগান সেক্টর ওয়াইজ, তাহলে কিন্তু আপনার তুলনামূলকভাবে আর কি সিলেবাসটা অনেক বড় বা প্রিপারেশনটা অনেক কষ্টের, বাট একটু সহজ মনে হবে যে না ঠিক আছে অনেক কিছু মিলে একসাথে আমি পড়তে পারবো। আচ্ছা, লাস্টে ইন্টারন্যাশনাল চলে আসি। ডিসক্রিপশন দেয়া আছে, নট ম্যান্ডেটরি ফর মি, আমি জাস্ট পয়েন্ট আউট গুলো বলে দিই। এখানে 3 ধরনের প্রশ্ন হয়, একটা হলো কনসেপচুয়াল, যেটা প্রত্যেকটাতে 4 নাম্বার করে 10টা কোশ্চেন আনসার করতে হবে। দেন হলো অ্যানালাইটিক্যাল, অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকবে। যদিও এখানে বলে 3 আউট অফ 4, বাট 3টা আমি একটু বুঝাই। মনে করেন এই হলো 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4। এই একের মধ্যে মনে করেন এরকম থাকবে, তারপর এরকম থাকবে, অথবা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। সো এটা নামে এক, আর এর মধ্যে 3-4টা কোশ্চেন থাকাটা খুব ইজি। সো অ্যানালিটিক্যাল প্রশ্ন 3টা মনে করলো, আসলে 3টা না, এখানে অনেক বেশি আনসার করতে হয়। আর লাস্ট ওয়ান যেটা আমার ব্যক্তিগত পছন্দ, আমার মনে হয় বিসিএস এরকম প্রশ্ন অনেক বেশি দেওয়া উচিত, দ্যাট ইজ প্রবলেম সলভিং। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ প্রবলেম সলভিং এর কোনো ফিক্সড উত্তর নাই, আপনি যেভাবে সলভ করতে চাইবেন সেটাই উত্তর, মানে ডিপ্লোমেসি ব্যাপার যেটাকে বলে আর কি। যে আপনি একটা সমাধান, একটা সমস্যার সমাধান কিভাবে করবেন তার কোনো টেক্সট বুক এক্সাম্পল আসলে নেই, আপনি নিজে যেভাবে করতে চাইবেন সেভাবেই সেটা হবে, দ্যাট ইজ প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর যে টপিক গুলো দেখেন, কোনো ফিক্সড প্রশ্ন আপনাকে বলে নেই, আপনাকে বলছে যে আপনাকে প্রলিফারেশন করতে হতে পারে, ফরেন এইড নিয়ে কাজ করতে পারে, ক্লাইমেট নিয়ে প্রশ্ন আসতে পারে, ট্রেডিং নিয়ে প্রশ্ন আসতে পারে, সিকিউরিটি ইস্যু নিয়ে আসতে পারে। এখন এই সিকিউরিটি ইস্যুর মধ্যে রোহিঙ্গাও পড়ে, এই সিকিউরিটি ইস্যুর মধ্যে আমাদের মিলিটারি গ্রুপ গুলোও পড়ে, সবকিছু পড়ে। ট্রেডের মধ্যে আপনি বাংলাদেশের সাথে ইন্ডিয়া, চায়না, পাকিস্তান বা ইউএসএ, ইউকে সবগুলোকে চিন্তা করতে পারবেন। ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশের ভূমিকা চিন্তা করতে পারবেন, ক্লাইমেট চেঞ্জে পুরো বিশ্বের ভূমিকা বাংলাদেশের উপরে কি সেটাও চিন্তা করতে পারবেন। এরকম একটা প্রবলেম দিয়ে আপনাকে বলে দিবে এটা সলিউশন করে। সো এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ফিক্সড করে রাখতে হবে। আমি একটা ছোট এক্সাম্পল দিই। ধরেন আপনাকে রোহিঙ্গা নিয়ে একটা সমস্যা বললো, যেটা এখনো খুব জাঙ্ক ওয়ার্ড বলি আর কি আমরা। তো এই রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করবেন, তো এই প্রশ্নটা যদি আপনাকে বলে, একটা প্রশ্ন বলে যে রোহিঙ্গা সমাধান আপনি কিভাবে করতে চান, আমি আপনাকে কয়েকটা সেক্টর বলে দিই। একটা হলো বাইলেটারাল সেক্টর, একটা হলো মাল্টিলেটারাল সেক্টর, একটা হলো মিক্স সেক্টর। বুঝাই দেই, হোয়াট ইজ বাইলেটারাল। আপনি ইন্ডিয়ার সাথে কথা বলতে পারেন, আপনি চায়নার সাথে কথা বলতে পারেন, আপনি ডিরেক্টলি মিয়ানমারের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি ইউএসএ বা রাশিয়া এইসব দেশের সাথে কথা বলে
এটা সমাধান তৈরি করার চেষ্টা করতে পারে। তাহলে দেখেন এটা একটা বড় পয়েন্ট, তার আন্ডারে কিছু সাব পয়েন্ট হলো এই দেশগুলোর নাম, ওয়ান ওয়ে। এবার আসেন মাল্টিলেটারাল। এই মাল্টিলেটারালটা আপনি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিতে পারেন, রিজিওনাল পর্যায়ে চিন্তা করতে পারেন। রিজিওনাল পর্যায়ে কি, আপনার সার্ক আছে, আপনার আসিয়ান আছে, আপনার বিসিআইএম আছে, আপনার আইডিবি আছে। আপনি এদেরকে বলতে পারেন যে ভাই এটা সলভ করেন। অথবা ইন্টারন্যাশনাল কাকে বলতে পারেন, ইউএন কে বলতে পারেন, ইউরোপিয়ান ইউনিয়নকে বলতে পারেন, যেগুলো সলভ করার ব্যবস্থা করেন। এবার আসলে মিক্সড, হোয়াট ইজ মিক্সড? এবার কিছু ডিপ্লোমেটিক টার্ম আপনাকে শেখাই, রিটেন পড়ার সময় এগুলো জানবেন। কিছু ট্র্যাক আছে, যেমন ডুয়েল ট্র্যাক, এটা মনে হয় পিডির সাথে যারা পড়ে তারা খুব পরিচিত। তার বাইরে আছে ট্র্যাক 1, ট্র্যাক 2, মাল্টি ট্র্যাক, এরকম কিছু ট্র্যাক ভিত্তিক ডুয়েল ডিপ্লোমেসি আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। গানবোর্ড ডিপ্লোমেসির নাম আপনি শুনছেন, ব্যবহার করতে পারেন। কফি ডিপ্লোমেসি আছে, শাটল ডিপ্লোমেসি আছে, এরকম বেশ কিছু টার্ম ব্যবহার করে আপনি একটা ফরম্যাট বানায় রাখলেন। দেন প্রশ্ন চাই আসুক, আপনি ওই ফিক্সড ফরম্যাটে আনসার করা শুরু করলেন। স্যারেরা কিন্তু এগুলো বুঝে। আপনি যখন ডিপ্লোমেটিক প্রশ্নের আনসার দিচ্ছেন, প্রবলেম সলভিং আনসার দিচ্ছেন, আপনাকে এই টার্মগুলো মাস্ট ব্যবহার করতে হবে, এবং এগুলো হুট করে তার মাথায় আসবে না। আপনাকে প্রিপারেশন আগে থেকেই নিয়ে রাখতে হবে। তো এই প্রিপারেশন গুলো যদি সলিড নেন, আপনার নাম্বার তোলাটা অনেকটাই ইজিয়ার হয়ে যাবে। ওকে, সো আপনাদেরকে পরিশ্রম করে যাওয়ার একটা মনোবাসনা দেয় আমাদের উদ্দেশ্য ছিল। এবার আমি একটু বলে দিই, আমরা যে পরীক্ষাগুলো দিব বা আপনারা যে পরীক্ষাগুলো দিবেন, সেই পরীক্ষাগুলো কিভাবে দিতে হয় বা সেই পরীক্ষাগুলোর সিস্টেমটা কি, ওয়েবসাইট থেকে কিভাবে লগ ইন করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, তার একটু বিবরণ আমরা দিব। তো আমি এই স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি, এখন আমরা মূল ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, একজন বলছে আমি বিজ্ঞান করি, ভাই আমি সবগুলো দেখাচ্ছি না, আমার ইচ্ছা ছিল আরো কম দেখানোর, পরে বললাম যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তো দেখালে মানে ভালোই হয়। আমি সবগুলো টপিক কিন্তু ভাইয়া দেখাচ্ছি না, এটা আবারও বলি। আচ্ছা মামুন ভাই, একটু আমাকে কনফার্ম করুন তো আমার স্লাইড শোটা বন্ধ হয়েছে কিনা, তাহলে আমি আরেক জায়গায় চলে যাই। হ্যাঁ ভাইয়া, স্লাইড এখন বন্ধ হয়েছে, দেখা যাচ্ছে না। বন্ধ হয়েছে না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে পরীক্ষা কিভাবে দিতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি। স্লাইড মনে হয় আবার শেয়ার হয়েছে, উদ্ভাসের একটা লোগো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আপনার উত্তরণে যাবেন, uttaran.academy। যারা একেবারেই নতুন, মানে উত্তরণের সাথে আগে যুক্ত ছিলেন না, তারা কিছুটা সাহায্য পাবেন আর কি। উত্তরণের ওয়েবসাইটে গিয়ে যথেষ্ট গোছানো আছে ব্যাপারটা, আপনারা এখানে সবগুলো পেয়ে যাবেন। যেমন এই 10 দিনের ফ্রি কোর্সের জন্য এখানে দেয়া আছে, আবার কোর্সে ক্লিক করলে এই সবগুলো কোর্সই পেয়ে যাবেন। এই যে 10 দিনের ফ্রি কোর্স, আপনি এখান থেকে এনরোল করে নিতে পারেন। তো আমার তো এনরোল করা আছে, আমি জাস্ট জয়েন করি। মানে যে কোনো স্টুডেন্ট যখন নিজের প্রোফাইলে যেতে যাবে, সেই ক্ষেত্রে জয়েন নাওটা ক্লিক করবে। যেমন এটা আমার প্রোফাইল, আমার এখানে চলে আসছে। তো লেকচার, কালকে আপনাদের লেকচার আছে। যারা রেজিস্ট্রেশন করছেন সবাই দেখবেন যে আপনাকে দেখাচ্ছে যে 22 ঘন্টা 52 মিনিট পর আপনার একটা ক্লাস হবে, সেই ক্লাসটার একটা রিভিউ একদিন আগে থেকে এটা দেখানো হয়। আচ্ছা, তো লেকচারের পরে আপনি কি করবেন, যদি আপনি মনে হয় একটা ক্লাস করে ফেলছেন, এই ক্লাসটা আবার দেখতে চান, সেক্ষেত্রে ফার্স্ট লেকচারে চলে যাবেন। যেহেতু কোর্সটা এখনো শুরু হয়েছে বা আমার আগে যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলো কিন্তু এখান থেকে রিপ্লাই করতে পারেন। তো এগুলো সবাই পরিচিত। স্টাডি ম্যাটেরিয়ালসটা কি, এটা হলো সেই পিডিএফটা যেখানে টিচার ক্লাস নাই, আপনি এখান থেকে স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে নিতে পারেন। তো আজকের জন্য বা রিটেনের জন্য যেটা আসলে মূল পয়েন্ট, সেটা হলো পরীক্ষা। তো এই পরীক্ষার মধ্যে আপনি যদি অল এক্সাম দেন, সরি আপকামিং এক্সামই দেই, লিখবেন একটা পরীক্ষা আপনি আছে, মানে যারা অলরেডি রেজিস্ট্রেশন করছেন তারা এই পরীক্ষাটা দেখতে পারবেন। এবং এটা কিন্তু একটা রিটেন এক্সাম, আবারও মনে করাই দেই, এটা একটা রিটেন এক্সাম। এবার এই পরীক্ষাটা ক্লিক করেন। পরীক্ষাটা ক্লিক করলে আপনাকে কিছু নির্দেশাবলী দেওয়া হবে। প্রথম নির্দেশাবলী হলো প্রশ্নের উত্তর খাতায় লিখে ছবি তুলে নির্দিষ্ট প্রশ্নের নিচে আপলোড দিতে হবে। দেন হলো একই প্রশ্নের উত্তর একাধিক পৃষ্ঠা যদি হয়, তবে একাধিক ছবি তুলে ক্রমানুসারে আপলোড দিতে হবে। তারপর কি, ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে যেন স্পষ্ট হয়, সাধারণ সেন্স। উল্লেখিত সময়ের মধ্যে ছবি তুলতে হবে। আপনাকে যদি 30 মিনিট সময় দেয়, 30 মিনিটের মধ্যে ছবি তুলে আপলোড করে দিতে হবে, না হলে চলে যাবে না। দেন হলো পিডিএফ, স্ক্রিনশট, টাইপ করা, এগুলো আপলোড করা যাবে না। আপনি করলে আমরা নাম্বার দিব না, এটা একটা ব্যবহার। আর শুধুমাত্র ম্যাথ পরীক্ষার জন্য
সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। বাংলায় আবার ক্যালকুলেটর ব্যবহার করেন না, মানুষ অন্য কিছু ভাবে। তো স্টার্ট করলাম, আপনাদের এরকম একটা প্রশ্ন চলে আসবে। এগুলো হলো নির্দেশনা, যে একটু আগে যেগুলো দেখাইছি সেই নির্দেশনাগুলো এখানে আছে। এইবার এই যে বাংলাদেশের ভূ প্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল ও বরেন্দ্র জাদুপুরের গুরুত্ব বর্ণনা করুন। এটার নাম্বার হলো 5। আর আপনার টোটাল পরীক্ষা হচ্ছে কততে? টোটাল পরীক্ষা হচ্ছে 25-এ, টোটাল কোয়েশ্চেন আছে 4টা। ঠিক আছে, এখন আপনি মনে করেন কিছু একটা লিখলেন, লিখে আপলোড করবেন। আপলোড করার ক্ষেত্রে এখানে ছবি চলে আসবে। আমি দেখি এখানে ভালো কোনো ছবি আছে কিনা। এই যে গভর্নমেন্টের একটা ছবি দিয়ে দিই, দেখছেন চলে আসছে। এখন মনে করেন আপনি অনেক বেশি লিখছেন, আপনি 2 পেজ লিখবেন। তো 2 পেজ লেখার ক্ষেত্রে আপনি মনে করেন আবার দিবেন আপলোড মোর পেজেস। এটা মোবাইল দিয়ে কিন্তু করা যায়, খুব ইজিলি করা যায়। আপনি মনে করেন এই ছবিটা দিন। আচ্ছা, এখন কোনো কারণে হয়তোবা আপনি প্রথম পেজটা পরে দিয়ে দিচ্ছেন, পরের পেজটা আগে দিয়ে দিচ্ছেন, আপনারা দেখতেছেন পেজ 1 পেজ 2, কিচ্ছু সমস্যা নাই। আপনি টান দিয়ে এই যেখানে দেখেন একটা চিহ্ন আছে দেখছেন, এটাকে এখানে নিয়ে চেঞ্জ হয়ে গেছে। ভেরি ইজি, খুব সহজে করা যায়। মোবাইলে বলেন বা কম্পিউটারে বলেন, ইউ ক্যান ডু ইট ভেরি ইজি। তাহলে উত্তর দিয়ে দিলেন, আপনার উত্তর হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু হয়েছে, ডান। এবার পরের প্রশ্নে আসলেন। এখন ম্যান্ডেটরি না যে একটা প্রশ্ন লিখে আপনাকে আপলোড করতে হবে, আপনি কিন্তু পুরো প্রশ্নটা পড়ে পুরোটা একসাথে লিখে দেন জাস্ট ছবি তুলে আপলোড করে দিলেন। এখানে আপনাকে বললো যে সংবিধানে বিধৃত মৌলিক অধিকার সহ বর্ণনা করুন। সেম কাহিনী, আপনি প্রশ্নটা লিখলেন, দেন ক্লিক করলেন এবং যে কোনো একটা যেখানে লিখছেন আর কি ওখানে আপলোড করে দিলেন। ঠিক আছে, এরকম আপলোড করে দিলেন। তো আশা করতেছি এটা খুব একটা কঠিন আপনার কাছে মনে হবে না। এবং ফাইনালি গিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো শেষ করে আপনি সাবমিট দিয়ে দিবেন। মনে করেন সাবমিট দিয়ে দিলাম। সাবমিটের এখন যেহেতু এটা রিটেন পরীক্ষা, প্রিলি পরীক্ষা যেমন সাথে সাথে খাতা দেখা হয়ে যায়, এটা তো রিটেন পরীক্ষা, এখানে একটু সময় লাগবে। যে এক্সাম রিভলিউশন ইন পেন্ডিং, এই খাতাটা একজন টিচারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেই টিচার যখন খাতাটা দেখবে, তারপর আপনি উত্তর বা কত নাম্বার পাইছে সেটা পেয়ে যাবেন। এবং একটা স্যাম্পল আনসার এরকম লেখা আছে, স্যাম্পল আনসার বা নির্দেশনা যেগুলো, সেগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এখন আমি একটা দেখাই যে অলরেডি একটা পরীক্ষা দেওয়া হয়েছে, একটা পরীক্ষা দিছে এমন একটা জিনিস আমাকে দেখায়। এক্সামের ক্ষেত্রে দাদা, গিয়ে আমি দাদা অবশ্যই ওই যে হাতে লিখে মানে অ্যান্সার আপলোড করে দেওয়া লাগবে ওইটা, আর ছবি যেন স্পষ্ট হয় সেদিকে একটু খেয়াল রাখতে ভালো। ওইটা ভাই বলা হচ্ছে শুনুন না। আচ্ছা, আমি আপনাদের দেখাই, দুঃখিত ডিস্টার্ব করার জন্য। অ্যানালাইসিস রিপোর্ট, মনে করেন আপনি যদি অ্যাকচুয়ালি হাতে লিখে প্রশ্নটা পরীক্ষাটা দিতেন তাহলে কেমন হতো। সো এই একই প্রশ্ন একজন ভদ্রলোক হাতে লিখেছেন, নাম্বার ছিল 5, এবং তিনি প্রশ্নটা লিখে জাস্ট ছবি তুলে আপলোড করেছেন। সো টিচার কিন্তু একই রকম ভাবে যে নাম্বার লিখেছেন এবং ভুলগুলো একদম গ্যাপ করে ধরে দেখাতে পারবে যে এখানে ভুল হয়েছে, বানান ভুল হয়েছে বা এক্সট্রা কিছু দেয়া লাগবে কিনা, সব কিন্তু এখানে লিখে দিতে পারবে। চিহ্নিত করুন, একটা গ্রাফ বা মানচিত্র দিচ্ছে, মানচিত্র ঠিক মতো দেয় না, তো সেই ক্ষেত্রে চিহ্নিত করুন বা এটা কিসের মানচিত্র সেগুলো বুঝাতে হবে। এইভাবে টিচার কিন্তু আপনাকে খাতা কেটে দিয়ে দেবে না। আপনি খাতা দিবেন ফ্রেশ, টিচার আপনাকে যে খাতাটা দিবে সেটা হবে এরকম একদম খাতা কাটা একটা খাতা। ঠিক আছে, এই হলো মোটামুটি। এবং নির্দেশনাগুলো এখানে লেখা আছে যে আপনি কত নাম্বার পেতে পারতেন, কোন জিনিসগুলো দেওয়া উচিত ছিল, কোনগুলো বর্ণনাতে থাকতে হবে, তার একটা ছোট্ট নির্দেশনা এখানে দেওয়া থাকে। এইবার আসেন এই অপশনটা রিকোয়েস্ট ফর রিভিউ। মনে করেন আপনি প্রশ্নটা লিখলেন, আপনি প্রশ্নে কত পাইছেন, এখানে পাইছেন আপনি 2.5। আপনার মনে হলো যে না, আমার এখানে 3 বা 3.5 পাওয়া উচিত, সেখানে আপনি কি করবেন, আপনি রিকোয়েস্ট ফর রিভিউ দিতে পারেন। এবং এখানে লিখতে হবে কেন আপনার মনে হচ্ছে যে নাম্বারটা বেশি পাওয়া উচিত। এটা যদি আপনি সাবমিট করেন, মনে করেন কিছু একটা লিখে সাবমিট করলেন, তাহলে এই খাতাটা আবারও টিচার রিভিউ করে আপনার কাছে পাঠাবে। এবং যদি একই নাম্বার পান তাহলে তো স্যার বলবে যে না, হোয়াট এভার গিভেন ইজ জাস্টিফাইড, যে এর নাম্বার বাড়ানো যাবে না। আর যদি কোনোভাবে টিচারের কাছে মনে হয় যে না ঠিক আছে, ওনাকে হাফ নাম্বার বা 1 নাম্বার বাড়িয়ে দেওয়া যায়, সেটা দিতে পারে। এখন এই জিনিসটা নেগেটিভ ব্যবহার করবেন না, আমি আবারও বলি এটা নেগেটিভ ব্যবহার করবেন না। যে আপনার কিছু একটা হইলে আপনি মনে করেন রিভিউ করে দিলেন, লাভ কি হবে? আপনি যদি সঠিকভাবে না লিখে বারবার রিভিউ করেন, নাম্বার কিন্তু খুব একটা বাড়বে না। মানে এটা মনে রাখেন, আপনি 100টা কোশ্চেন রিভিউ করলে আমরা হয়তো 1টা বা 2টা নাম্বার বাড়াবো। কারণ আমরা প্রথমবার যখন খাতা কাটি তখনই চেষ্টা করি সর্বোচ্চ ম্যাক্সিমাম ভালো খাতাটা কাটা। কারণ একটা টিচার যখন খাতা কাটবে, রিভিউ হলে তাকে আবার খাতাটা কাটতে হবে, তো সেই কষ্টটা ডাবল করার চেষ্টা করবে না। তাই এটার মানে অনৈতিক ব্যবহার করবেন না। যদি আপনার আসলে মনে হয় যে না, এই ক্ষেত্রে আমি ভুল করি নাই বা যে ভুলগুলো আমাকে দেখানো হয়েছে এগুলো আসলে ভুল না,
সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে এগুলো একটু রিভিউ করতে হবে। ওকে, আর নর্মালি না করলেই ভালো। এবং প্রত্যেকটা প্রশ্নের পরে একটা নির্দেশনা দেয়া আছে, তো নির্দেশনাটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আর কি কি লেখা দরকার ছিল বা আপনার নাম্বারটা কেন কাটা গেছে। এই হলো মোটামুটি একটা অবস্থা। ঠিক আছে, সো রিটেন পরীক্ষাটার গুরুত্ব অনেক অনেক বেশি। এর পূর্ব এটা বলছি আমি যে আপনার যখন মূল বিসিএস পরীক্ষাটা হবে, এই মূল বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষার ক্ষেত্রে 3টা ধাপ আছে। একটা হলো স্টাডি করা, একটা হলো পরীক্ষা দেওয়া, আর একটা হলো লিখা। তো স্টাডি করাটা হলো সবচেয়ে সহজ, মানে আপনি যে পড়াশোনা করবেন এটা কম্পারেটিভলি সহজ অপশন, এতে কষ্ট কম হয়। সবচেয়ে বড় মানে কষ্টটা হলো ওই 5 দিন টানা পরীক্ষা দেওয়া, এটা হলো সেকেন্ড কষ্ট। 3 নাম্বার কষ্ট হলো যে 5 দিন আপনি টানা পরীক্ষা দিচ্ছেন, আপনার কাছে পর্যাপ্ত ইনফরমেশন আছে কিনা সেটা চেক করা। এই হলো একটা বড় বিষয়। তাহলে শুধু পড়লে হবে না, লিখতে হবে। এবং এই যে টানা 5 দিনে যে এত বেশি লিখতে হবে, তার প্র্যাকটিসটা বাসায় করতে হবে, মানে বাসায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তার জন্য একটা বড় অপরচুনিটি উত্তরণ আপনাদের জন্য নিয়ে আসছে, যে আপনি বাসায় লিখে কেমন লিখতেছেন, কোথায় ভুল হচ্ছে, নাম্বার কত পেতে পারেন, তার একটা ওয়েবসাইট আপনার কাছে এখন চলে আসছে। আপনি বাসায় বসে বসে রিটেনের প্রিপারেশন নিতে পারবেন। ভেরি ভেরি উর্দি আর কি। ওকে, আচ্ছা, এর বাইরে আমার যেটা ব্যক্তিগত পছন্দ সেটা হলো মান্থলি অ্যাফেয়ার্স। আপনারা প্রতিদিন পেপার পড়বেন, এটা তো মাস্ট। প্রতিদিন পেপার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তার বাইরে পুরো মাসে কি কি ঘটছে সেটা কিন্তু ওয়েবসাইটে আপনাদের জন্য দেওয়া থাকবে, জাস্ট নোট করে নিতে পারেন, বা আপনি এখান থেকে চাইলে সবগুলো পেজ প্রিন্টও করে নিতে পারেন নিজের প্রয়োজন যদি দরকার হয়। তো মান্থলি অ্যাফেয়ার্স দিয়ে আপনি পুরো মাসের ঘটনা জিস্ট আকারে প্রমোট রাখতে পারেন। তো এই হলো মোটামুটি সুযোগ সুবিধা আপনাদের জন্য। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনারা কিউএন্ডে তে বলতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। যদি আমার মনে হয় যে কোনো প্রশ্ন আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রশ্নের উত্তর দেওয়া না দিলে খুব সমস্যা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি উত্তর দিয়ে দিব আর কি, বা আমরা নাহলে শেষ করতে পারবো। আচ্ছা, সাদ্দাম ভাই বলছেন কোনো রিকমেন্ডেড অ্যাপ, কোনো অ্যাপ লাগবে না, আপনি ওখানে ক্লিক করলে আপনার ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে, কোনো অ্যাপ দরকার নেই। নাহিদ ভাই বলছেন খাতার রেভলিউশন কেমন হবে, একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন অনুযায়ী হবে। টিপু ভাই বলছেন প্রতিটা উত্তর লিখে সাথে সাথে আপলোড করতে হবে কিনা, না, আপনি চাইলে সবগুলো একসাথে লিখে ফেলবেন, দেন আলাদা আলাদা ভাবে আপলোড করবেন। না, একটা প্রশ্ন লিখেই ওটা আপলোড করতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনি পুরো প্রশ্নটা দেখে উত্তর করে ফেলবেন, পরে জায়গা মতো ছবিগুলো বসাই দিবেন। মোতাসিম ভাই বলছেন বিসিএস এর খাতা কারা দেখে, বিসিএস এর খাতা টিচাররা দেখে, এবং উপরে মানে জয়েন্ট সেক্রেটারি বা অ্যাবভ স্যারেরা যারা আছেন তারাও দেখতে পারেন। ক্যামেরার ব্যাপারটা হলো আপনি ছবি তুলবেন না, আপনি একটা প্রশ্ন লিখছেন দেন ছবি তুলবেন। এক্সাম প্রতিদিন হবে কিনা একজন প্রশ্ন করেছেন, একদিন পর পর হবে, মানে যেদিন পরীক্ষা তার পরের দিন এক্সাম। লিখিতর জন্য কোনো বই দেওয়া হবে কিনা, হ্যাঁ ভাইয়া, লিখিতের জন্য বই দেওয়া হবে। আচ্ছা, আরেকজন ভাই বলছেন টাইম একটু বাড়ায় দিতে, ভাই আমি টাইম আরো কমাই দেওয়ার পক্ষে ছিলাম, তত তাও অনেক কান্নাকাটি করে টাইম বাড়ানো হয়েছে। আপনি এই বাসায় বসে যখন পরীক্ষা দিবেন, যত কম সময়ে দেয়া যায়, যত কম সময় দিতে পারবে তত ভালো, ঠিক আছে। আমি ক্লাস করবো কিনা হয়তো বা করাবো। তানজিদ ভুই ভাই বলছেন রেফারেন্স বই, হ্যাঁ আমরা যখন ক্লাস নিব সাথে সাথে রেফারেন্স বইগুলো আপনাদের বলে দিব। রিয়াদ ভাই বলছেন রিটেনের জন্য হাতের লেখা সুন্দর হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ, হাতের লেখা পরিষ্কার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সুন্দর হলে তো ভালো অপরচুনিটি, বাট পরিষ্কার কিন্তু হতে হবে। তরিক ভাই বলছেন যারা জব করে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য তো খুব ভালো, আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারতেছেন। ইংলিশে কত নাম্বার পাওয়া যায়, ইংলিশে 130-40ও পাওয়া যায়, ডিপেন্ড করতেছে সে কিভাবে লিখবে তার উপরে। আর লিখিত পরীক্ষায় 5 নাম্বার কত, এটা একদম জিজ্ঞেস করেছেন। লিখিত পরীক্ষায় 5 নাম্বার হলো 50%। আচ্ছা, এটা একটু ছোট্ট করে আমি ব্যাখ্যা করি। আপনি যদি 100-তে 50 পান আপনি পাস, 100-তে 30-এর কম পেলে সেই নাম্বারটা যোগ করা হবে না, মানে আপনি 40 পেলে সেটা যোগ করা হবে, বাট লেস দেন 30 পেলে সেটা যোগ করা হবে না। ব্যাপারটা বলি, মনে করেন আপনি বাংলায় পাইছেন হলো 200-তে 100, তার মানে ঠিক আছে। ইংলিশে পাইছেন 200-তে 100, সেটাও ঠিক আছে। বিজ্ঞানে মনে করেন পাইছেন 200-তে 40, ইটস ওকে, এটা যোগ হবে, টোটালের সাথে যোগ হবে। কিন্তু মনে করেন ম্যাথে পাইছেন হলো 50-এ 10, এটা কিন্তু যোগ হবে না, ওই 10 নাই, সবগুলো যোগ হবে। এবং সবগুলো মিলে যদি আপনি 450 পান আউট অফ 900, তাহলে আপনি সিলেক্টেড, মানে আপনি রিটেন পাস করছেন, এটা হলো কন্ডিশন।
আসমাবু জিজ্ঞেস করছেন রিটেনের প্রিপারেশন কি প্রিলিতে কাজে লাগবে? আপনি একটা রিটেনের প্রিপারেশন নিলে আপনাকে আর কখনো প্রিলির পড়া পড়তে হবে না, শুধু প্র্যাকটিস করতে হবে, আর দরকার হয় না। ওকে, মোটামুটি আমার পক্ষ থেকে আমি অনেক কিছুই বলে ফেলছি। লাস্ট প্রশ্নটা বলে যাই, টিপু ভাই বলছেন প্রতিটি বিষয়ে পাস করতে হয় কিনা। প্রতিটি বিষয়ে পাস করতে হয় না। আপনি ওভারঅল 450 যদি পান 900-তে, তাহলে আপনি পাস। কিন্তু আপনি যদি কোনো বিষয়ে ফেল করেন, তাহলে কিন্তু আপনার মানে চান্স পাওয়ার বা ক্যাডার হওয়ার স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে যাবে আর কি, কমে যাবে। ওকে, তো আমার পক্ষ থেকে শেষ। সাগর ভাই বা মামুন ভাই বা অন্য কেউ যদি থাকেন, আপনারা যদি কিছু বলতে চান, আপনারা অ্যাড করতে পারেন। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে সেমিনারটা পরিচালনা করার জন্য। তো আজকে আমি আরো কিছু কোশ্চেন লক্ষ্য করতেছিলাম আপনাদের ক্ষেত্রে, যে ফ্রি ক্লাসগুলা হয়ে যাওয়ার পরে মূল কোর্স সম্পর্কে, যে মূল কোর্সের পেমেন্টটা কত। মূল কোর্সের পেমেন্ট হচ্ছে আমাদের 10,000 টাকা। সেখান থেকে 2,000 টাকা ছাড় চলতেছে সীমিত সময়ের জন্য। আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, ঠিক আছে? আর সাথে হচ্ছে এক্সাম প্যাক আছে। যারা এক্সাম প্যাকে ভর্তি হতে চান তারা এক্সাম প্যাকেও ভর্তি হয়ে যেতে পারবেন। এই হচ্ছে বিষয়টা। আর যারা আরো কিছু জানতে চান, আহ, বা আরো কোনো কিছু যদি জানার থাকে, সেক্ষেত্রে আমাদের রুটিনের নিচে আমাদের বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে। আপনার নিকটস্থ ব্রাঞ্চ থেকে ফোন দিয়ে আপনি যে কোনো ইনফরমেশন নিতে পারবেন, অথবা আমাদের যে কল সেন্টার আছে, হটলাইন নাম্বার, আমাদের ওয়েবসাইটে হটলাইন নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বারে ফোন করেও আপনারা ইনফরমেশন গুলো নিতে পারেন। আর আরেকটা প্রশ্ন পেয়েছিলাম যে এই যে আমরা রিটার্নের যে ম্যাটেরিয়ালস গুলো দিব, ম্যাটেরিয়ালস গুলো কিভাবে সংগ্রহ করবেন। আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ থেকে, আপনার নিকটস্থ আপনার বাংলাদেশের যে প্রান্তে আপনার বাসা হোক না কেন, যে জেলায় হোক না কেন, তার আশেপাশে বা সেই জেলায় দেখবেন আমাদের ব্রাঞ্চ আছে। আমাদের রুটিনের নিচে ব্রাঞ্চ গুলোর নাম দেওয়া আছে, আপনি সেই ব্রাঞ্চ থেকে আপনি ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? আর আগামীকাল হচ্ছে প্রথম হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাস হবে, সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। আশা করি সবাই জয়েন করবেন। তো সবাই ভালো থাকবেন। আর ভাইরা, আর কিছু বলার প্রয়োজন আছে কি? না ভাইয়া, সবই বলা হয়েছে মোটামুটি। আর এই যে যে ডেমো পরীক্ষা দাদা দিয়ে দেখাইলো, এই ডেমো সবাই আমাদের যারা ফ্রি কোর্সে এনরোল করা আছে সবাই দিয়ে দেখতে পারবে আর কি। সবাই যাতে মানে টেস্ট করতে পারে, এই জন্য এই পারমিশনটা দেওয়া আছে, কালকে পর্যন্ত দিতে পারবে। তাহলে এটা খুবই সুন্দর জিনিস। তাহলে আপনাদের যারা যারা বা আমাদের রিটেন পরীক্ষার যে ফরম্যাটটা দেয়া আছে এখানে, আপনারা যারা প্র্যাকটিস করতে চান কিভাবে করতে হবে, তারা একটু প্র্যাকটিস করে নিতে পারেন। তাহলে আপনারা ভালোভাবে জানতে পারবেন আসলে পরীক্ষাটা কিভাবে দিতে হবে। আহ, তো আজকে এ পর্যন্তই। আরো একটা প্রশ্ন আসছে, ক্লাস নেবেন কোন স্যার? ক্লাস আপনারা আমাদের সাথে এতদিন যারা আছেন তারা তো জানেনই, ক্লাস সবাই আমাদের এখানে যারা রিসেন্টলি যারা ক্যাডার হয়েছেন তারাই সব ক্লাসগুলো নেবেন। তো এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ইনশাল্লাহ ক্লাস করতে আসলেই বুঝতে পারবেন। আগামীকাল ফ্রি ক্লাসে অবশ্যই জয়েন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা।